আসসালামু আলাইকুম। প্লেলিস্টের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো প্রাণীর পরিচিতি, প্রাণীবিজ্ঞান বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারটা। এখানে মূলত তিনটা প্রাণী নিয়ে কথাবার্তা বলা আছে। প্রথম প্রাণীটা হচ্ছে আমাদের হাইড্রা, আরেকটা হচ্ছে আমাদের ঘাসফড়িং, অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে আমাদের রুই মাছ। প্রথমে আমরা হাইড্রা দিয়ে এই অধ্যায়ের গোড়াপত্তনটা করতে পারি। তো চলো শুরু করি। হাইড্রা সম্পর্কে আমরা সবাই জানি যে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। হাইড্রা হচ্ছে ভাইয়া নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। আর নিডারিয়া পর্বভুক্ত প্রাণীর ক্ষেত্রে আমরা একটা অতি সুপরিচিত টার্মের সাথে পরিচিত যে নিডারিয়া পর্বভুক্ত প্রাণীরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী, তাই না? তো প্রাণী জগতে কিন্তু শুধুমাত্র নিডারিয়ানরাই দ্বিস্তরী নয়, আরও একটা পর্ব আছে যারা দ্বিস্তরী। কারা সেটা? টিনোফোরা। ঠিক আছে, টিনোফোরা পর্ব। ঠিক আছে, তাহলে নিডারিয়া আর টিনোফোরা এই দুইটা পর্ব হচ্ছে আমাদের দ্বিস্তরী পর্ব। ঠিক আছে, এবার আসি আমরা দুইজন বিজ্ঞানী সম্পর্কে জানবো, আব্রাহাম ট্রেমলে এবং ক্যারোলাস লিনিয়াস। আব্রাহাম ট্রেমলে এবং ক্যারোলাস লিনিয়াস। আব্রাহাম ট্রেমলের কথা যদি বলি, তিনি হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতাটা প্রথম পর্যবেক্ষণ করছিলেন, আর ক্যারোলাস লিনিয়াস হাইড্রার নামকরণ করছিলেন। এখন কে নামকরণ করছে আর কে পুনরুৎপত্তি ক্ষমতাটা পর্যবেক্ষণ করছিল, এইটা কিভাবে মনে রাখবো? দেখো, এইখানে যে নামটা সেটা দেখে বুঝতে পারতেছো নাম কি? ট্রেমব্লে। ট্রেমব্লে, তাই না? তো ট্রেমব্লে, ইংলিশে যে ট্রেমব্লিং, এটার বাংলা মিনিংটা কি আসে? কম্পিত হওয়া, তাই না? ট্রেমবল মানে কম্পিত হওয়া, রাইট? তো কম্পিত হয় কিভাবে একটা জিনিস? একটা মনে করো কণা বারবার এইভাবে কম্পিত হয় না, বারবার বারবার স্পন্দন হবে, কম্পিত হবে, তাই না? তো এটা যেরকম পুনর্বার হচ্ছে, বারংবার রিপিট হচ্ছে, পুনরুৎপত্তি মানেও কি? পুনরুৎপত্তিটাও কিন্তু একটা রিপিটেড একটা সিকোয়েন্স, লাইক, তাই না? তো এইভাবে কিন্তু আমরা শব্দে শব্দে মিল রাখতে পারি যে পুনরুৎপত্তি ট্রেম্বলিং, মানে ট্রেমবলে, আব্রাহাম ট্রেমবলে এটা। আর ক্যারোলাস লিনিয়াস হচ্ছে নামকরণ করছেন। ঠিক আছে, ওকে। ক্যারোলাস লিনিয়াস এইটা ভোলার মতো নাই, কারণ কেন? কারণ কি? কারণ ফার্স্ট চ্যাপ্টারেই কিন্তু আমরা দেখছিলাম যে ক্যারোলাস লিনিয়াস তিনি দ্বিপদ নামকরণের জনক, তাই না? আর ত্রিপদ নামকরণের জনককে আর্নেস্ট শ্লেদেল। ওকে, তাহলে এটুকু হয়ে গেল। হারকিউলিসের কথা দরকার নাই। হারকিউলিসের কথা যেটা বলা হয়েছে যে হারকিউলিস তার যে সময়টায় যে রূপকথার গল্প, গ্রিক রূপকথার গল্প, সেখানে হারকিউলিস হাইড্রাকে বধ করছিলেন, এটা বলছে, নট ইম্পর্টেন্ট। এবার আসি, বর্তমানে পৃথিবীতে 40 ধরনের হাইড্রা রয়েছে। ঠিক আছে, বর্তমানে পৃথিবীতে 40টা প্রজাতির হাইড্রা রয়েছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 3 ধরনের হাইড্রা। কয় ধরনের? 3 ধরনের। এক নাম্বার হচ্ছে হলুদ বা বর্ণহীন হাইড্রা, যেটাকে বলছি হাইড্রা ভালগারিস। হ্যাঁ, সবুজ বর্ণের হাইড্রা যেটা, হাইড্রা ভিরিডিসিমা। এবং বাদামি বর্ণের যে হাইড্রা সেটা হচ্ছে হাইড্রা ফুসকা বা হাইড্রা অলিগ্যাকটিস। ঠিক আছে, সেটা হচ্ছে হাইড্রা ফুসকা বা হাইড্রা অলিগ্যাকটিস। ওকে, ওকে। তো কালারটা কিভাবে মনে রাখবা? তুমি হাইড্রা ভিরিডিসিমাটা তুমি আমার উপর ছেড়ে দাও, হাইড্রা ভিরিডিসিমা তুমি ভুলবা না, আমি এটা বলে দিচ্ছি। কারণ কি? কারণ এই অধ্যায়ের লাস্টের দিকে যে যখন আমরা মিথোদিবিতা সম্পর্কে একটা টার্ম পড়ব, তখন আমরা দেখতে পারবো যে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জু ক্লোরেলা এই দুইজন মিথোদিবিতা প্রদর্শন করে। এইখানে জু ক্লোরেলা যেটা সবুজ শৈবাল, জু ক্লোরেলা কিন্তু হাইড্রার শরীরের ভেতরে থাকে, থাকার কারণে হাইড্রার গায়ের রংটা সবুজ হয়ে যায়। ঠিক আছে, এই হাইড্রা ভিরিডিসিমার শরীরের ভেতরে জু ক্লোরেলা বসবাস করার কারণে হাইড্রা ভিরিডিসিমার রংটা সবুজ হয়ে যায়। ঠিক আছে, আর হাইড্রা ফুসকা, এটা আমি যেভাবে মনে রাখতাম যে ফুসকার রংটা কি আলটিমেটলি বাদামি বর্ণের না কিছুটা। হাইড্রা ফুসকা, হাইড্রা ফুসকা কিন্তু বাদামি বর্ণের। আর হাইড্রা ফুসকার অপর নাম হচ্ছে হাইড্রা অলিগ্যাকটিস। তার মানে হাইড্রা অলিগ্যাকটিস হচ্ছে বাদামি বর্ণের শৈবাল। বাদামি বর্ণের শৈবাল বলছি, বাদামি বর্ণের হাইড্রা। ওকে, আচ্ছা। আর হলুদ বাদামি বা এটা বর্ণহীনও হইতে পারে, সেটা হচ্ছে হাইড্রা ভালজারিস। ওকে, ডান। এবার আসি,
হাইড্রা হচ্ছে মূলত একটা মুক্তজীবী প্রাণী, ঠিক আছে। হাইড্রা হচ্ছে মূলত মুক্তজীবী প্রাণী। হাইড্রার কথা সম্পর্কে আরেকটা জিনিস তুমি জানো, হাইড্রা কিন্তু কার্নিভোরাস মানে মাংসাশী, ঠিক আছে। হাইড্রা কিন্তু কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী। এটা অনেকে মনে করতে পারো যে ভাই এরা কি গরু ছাগলের মাংস খায়, এরকম মানুষ ধরে খায়, এরা এই জন্য কার্নিভোরাস। না, এরা কোন ধরনের মাংসাশী কেন বলা হয়েছে, কারণ এরা কীট পতঙ্গ গুলা খায়, আর কীট পতঙ্গের গায়ে কি থাকে, মাংসই তো থাকে, তাই না। কীট পতঙ্গ ধরে ধরে খায়। যেমন এর যখন আমরা খাদ্য সম্পর্কে জানবো, হাইড্রার খাদ্য সম্পর্কে, তখন দেখবো যে ক্রাস্টাসিয়া সন্ধিপদী প্রাণী যেগুলা, এইগুলা হাইড্রা ধরে খায়। হ্যাঁ, সাইক্লোপস খায়, ড্যাফনিয়া খায়, এইগুলা প্রাণী খায়, বুঝছো। এই হাইড্রা কিন্তু মাংসাশী প্রাণী, কার্নিভোরাস, এই কারণে বলা হয়েছে। দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন এবং রেচন সম্পন্ন করে। ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন এবং রেচন সম্পন্ন করে থাকে হাইড্রা, ঠিক আছে। দেখো, আমরা ফার্স্ট চ্যাপ্টারটা যখন পড়ছিলাম তখন কি দেখছিলাম যে রেচনের জন্য, শ্বসনের জন্য আলাদা আলাদা অঙ্গ থাকে এক একটা পর্বের প্রাণীর ক্ষেত্রে। যেমন প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ফ্লেম সেল বা শিখা কোষ ছিল। নেমাটোডার ক্ষেত্রে আমরা দেখছিলাম নেমাটোডার ক্ষেত্রে কিছু ছিল, নেমাটোডার ক্ষেত্রে কিন্তু রেচন অঙ্গ হিসেবে কিছু আমরা সেরকম নির্দিষ্ট করে দেখি নাই। অ্যানেলিডার ক্ষেত্রে আমরা দেখছিলাম নেফ্রিডিয়া, তাই না। তারপর আমরা আর্থ্রোপোডার ক্ষেত্রে দেখছিলাম ম্যালপেজিয়ান নালিকা। হ্যাঁ, এই যে হাইড্রার ক্ষেত্রেও কিন্তু এরকম নির্দিষ্ট করে কোনো কিছু, যে একটা নির্দিষ্ট করে যে একটা প্রক্রিয়া বা একটা রেচনাঙ্গর কথা যে বলে দিবে, এরকম কিন্তু নাই। হাইড্রার ক্ষেত্রেও কিন্তু এটা কি হয়, এদের শরীর টরীর মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রেচন এবং শ্বসন সম্পন্ন করে থাকে, ঠিক আছে। ঠান্ডা লেগে আমার নাকটা অলমোস্ট বন্ধ হয়ে আছে। গত ক্লাসেও কিন্তু আমি এই সমস্যাটা ফেস করছিলাম। তো আমি যে সুস্থ হয়ে মানে ঠান্ডা লাগাটা সেরে গিয়ে তারপর ক্লাস নেব, এটা আমি তো কোনো নিশ্চয়তা পাচ্ছি না কবে এটা আমার সেরে যাবে। ঠান্ডা লাগা এই জিনিসটা, এটার কোনো নিশ্চয়তা নাই। কালও সেরে যেতে পারে, আবার 1-2 সপ্তাহ লাগতে পারে। আবার আমার হাতে খুব একটা সময়ও নাই যে অঢেল সময় ক্লাস নেওয়ার মতো, তা কিন্তু না। এই জন্য এই অবস্থাতে একটু কষ্ট হলেও কন্টিনিউ করা লাগতেছে। তোমরা একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ। এই যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, আমরা জানি হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড। এটা কে কে ডিফাইন করছিল, কে ইনভেন্ট করছিল? হুম, আব্রাহাম ট্রেমব্লে। ওকে, হাইড্রার অবস্থান যদি দেখি, কেপিক অফ জিএস যদি আমরা দেখার চেষ্টা করি, কেপিক অফ জিএস মানে কি জানো? কিংডম, ফাইলাম, তারপর ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, তাই না। তো হাইড্রার ক্ষেত্রে তুমি জানো যে এটা অ্যানিমেলিয়া, ঠিক আছে, নিডারিয়া, ঠিক আছে। এইটা একটু দেখো, এই জায়গাটায় ভেজাল লেগে যাইতে পারে। কফ মানে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এই তিনটা জিনিস আমি একটু দেখাই দেই। এটা মনে রাখবো, জোয়া দাদি, এটা দিয়ে জোয়া দাদি, জোয়া দাদি, এটা দিয়ে মনে রাখবো, জোয়া দাদি। হাইড্রো, সবগুলার দেখো হাইড্রো জিনিসটা আছে। হাইড্রো জোয়া, তারপরে হাইড্রো ইডা, তারপরে হাইড্রো ইডেই। হ্যাঁ, তাহলে জোয়া দাদি, জোয়া দাদি, প্রথমটাই জোয়া হবে, তারপরটা দা, তারপরে দি, জোয়া দাদি, ঠিক আছে। হাইড্রো জোয়া, হাইড্রো ইডা, হাইড্রো ডি। হ্যাঁ, ওকে। এবার আসি, হাইড্রার ক্ষেত্রে আমরা জানি যে অরীয় প্রতিসম প্রাণীর একটা, ঠিক আছে। হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম প্রাণী। হুম, তারপর হাইড্রা 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত কিন্তু লম্বা হয়ে থাকে। হ্যাঁ, হাইড্রা 10 থেকে 30 মিলিমিটার মতো লম্বা হয়ে থাকে এবং 1 মিলিমিটার চওড়া হয়ে থাকে, 1 মিলিমিটার চওড়া হয়ে থাকে। হ্যাঁ, মানে লম্বায় যদি আমরা হিসাব করি তাহলে এটা হবে হচ্ছে 10 থেকে 30 মিলিমিটার, আর চওড়ায় যদি হিসাব করি তাহলে 1 মিলিমিটার হবে। হ্যাঁ, 10 থেকে 30 মিলিমিটার লম্বায় এবং 1 মিলিমিটার চওড়ায়। সংখ্যাগুলো তো ভাই আমি কোনোরকমভাবে এটা মানে ট্রিক নাই, সংখ্যাগুলোর ক্ষেত্রে একটু
কয়েকবার পড়লে ইনশাল্লাহ এমসিকিউতে অপশন দেখলে মনে পড়বে, সমস্যা নেই, চিন্তা করার কিছু নাই। চলে আসি, এবার আসি হাইড্রাতে আমরা জানি তিনটা অংশ আছে। কি কি? আমরা এটা হাইড্রার ছবি দেখে চিনবো, তারপর এখানে আসবো। এইটা থেকে কি ক্লিয়ার হবে? দেখো, এই যে অংশটা, এটা হচ্ছে হাইড্রার মুখের অংশটা, এটা হচ্ছে হাইপোস্টোম। আর এই যে অংশ যেটা দেখতে পারতেছো, এটা হচ্ছে হাইড্রার দেহ, হ্যাঁ, দেহকাণ্ড অংশটা। আর এইটা হচ্ছে হাইড্রার পদতল। এই তিনটা অংশ হাইড্রা বিভাজিত। এখন হাইপোস্টোম যেটা, এই হাইপোস্টোমের এইখানে মুখ থাকে, কোষশিখা থাকে, ঠিক আছে। আর দেহকাণ্ডের এইখানে শুক্রাশয়, হ্যাঁ, দেহকাণ্ড মূলত শুক্রাশয়, ডিম্বাশয়, তারপর মুকুল বা গমিউল যেটা, এইগুলা ধারণ করে। আর পদতল বা পাদচাকতি তো এটা হচ্ছে দাঁড়াতে সাহায্য করে আর কি, হ্যাঁ। তাহলে কি বুঝলাম আমরা ভাইয়া, যে হাইড্রাতে তিনটা অংশ আছে, হাইপোস্টোম, দেহকাণ্ড, আর হচ্ছে পদতল বা পাদচাকতি। হাইপোস্টোম, দেহকাণ্ড, পদতল বা পাদচাকতি, এই তিনটা অংশ আছে, ঠিক আছে। যেটা বললাম চিত্র থেকে, যে হাইপোস্টোমের চূড়ায় বৃত্তাকার মুখছিদ্র অবস্থিত, হ্যাঁ। এই হাইপোস্টোম যে মুখছিদ্রটা ধারণ করে, এই মুখছিদ্র পথে কিন্তু খাদ্য গৃহীত হয়, আবার খাদ্য অপাচ্য অংশ বহিষ্কৃত হয়। এইবার তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে তুমি কি দেখো, যে একটা পাশ দিয়ে ইনপুট হয় আর একটা পাশ দিয়ে আউটপুট হয়। মানে হচ্ছে একটা পাশ দিয়ে ওরা ভক্ষণ করে, একটা পাশ দিয়ে ওরা ত্যাগ করে। কিন্তু হাইড্রার ক্ষেত্রে অ্যামেজিংলি এই এই জিনিসটা ঘটে, যে ওরা যেই পাশ দিয়ে খায় সেই পাশ দিয়েই বহিষ্কার করে, ঠিক আছে। হাইপোস্টোমের গোড়ার চারদিক ঘিরে 6 থেকে 10টা সরু, কয়টা? 6 থেকে 10টা। কোর্সিকার সংখ্যাটা একটু মুখস্থ রাখতে হবে। কোর্সিকার সংখ্যা কয়টা? 6 থেকে 10টা, ঠিক আছে। কোর্সিকার সংখ্যা হচ্ছে 6 থেকে 10টা। আমি আর একটা বার একটু রিকল করি। বলো তো, হাইড্রা দৈর্ঘ্যে কতটুকু আর হাইড্রার চওড়া কতটুকু বলো তো? আমার এটা মনে আছে, চওড়া হচ্ছে 1 মিলি, 1 মিলি চওড়া, তাই না? চওড়া হচ্ছে 1 মিলি, ঠিক আছে। আর লম্বাই কত? 10 থেকে 30 নাকি? আমি একটু দেখে আসি। এক্স্যাক্টলি, এই যে লম্বাই হচ্ছে 10 থেকে 30 মিলিমিটার, আর হচ্ছে চওড়ায় 1 মিলিমিটার। হ্যাঁ, রিকল করে নিলাম, কারণ এটা সংখ্যাবাচক ছিল তো এই কারণে। আচ্ছা, তাহলে কোর্সিকার সংখ্যা কয়টা? 6 থেকে 10টা কোর্সিকা থাকে, হ্যাঁ। কোর্সিকাগুলো সংকোচনশীল, দেহ অপেক্ষা বড় হয়ে থাকে এগুলা, হ্যাঁ। ফাঁপা। আচ্ছা, আরেকটা জিনিস, এই জিনিসটা ভুল করতে পারো অনেকে, এমসিকিউতেও কিন্তু এই জিনিসটা আসে, যে এই যে নেমাটোসিস্ট ব্যাটারি, এটা নেমাটোসিস্ট ব্যাটারি যেটা, এইটা কোর্সিকার কোন দিকে থাকে ভাই? এটা কোর্সিকার কোন পাশে থাকে? বহিঃপ্রাচীরে থাকে। কেন? দেখো, এই যে গোল গোল গুলা দেখতে পারতেছো, এইগুলা হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি, ঠিক আছে। আর তুমি যদি বলো যে ভাই নেমাটোসিস্টের কাজ কি, নেমাটোসিস্টের কাজ হচ্ছে ও শিকার ধরতে, খাবার সংগ্রহ করতে, আত্মরক্ষার কাজে এইগুলাতে ব্যবহৃত হয়। এই জন্য এটা কিন্তু এর বহিঃপ্রাচীরের দিকে থাকে, ঠিক আছে। নেমাটোসিস্ট ব্যাটারি থাকে কোন দিকে? বহিঃপ্রাচীরের দিকে, কোর্সিকাতে, ঠিক আছে। ওকে, এই যে যেটা বললাম, যে কোর্সিকা আর নেমাটোসিস্ট এরা পরস্পর সহযোগিতার মাধ্যমে খাদ্য সংগ্রহ করতে, চলনে এবং আত্মরক্ষায় অংশগ্রহণ করে থাকে, ঠিক আছে। এবার আসি মুকুল, সৃষ্টির বিষয়ে। এখন প্রথম কথা বলে রাখি, যে মুকুলটা সৃষ্টি হয় কিভাবে, এটা আগে জানো। মুকুলটা সৃষ্টি হয় হচ্ছে, এই যে দেখো, এইটা হচ্ছে এর দেহকাণ্ড, হ্যাঁ, এর দেহকাণ্ড। এখন দেহে তো ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, আমরা ইন্টারস্টিশিয়াল কোষ কি এটা সামনে জানবো ইনশাল্লাহ। তো ইন্টারস্টিশিয়াল কোষ কি হয়? ইন্টারস্টিশিয়াল কোষ দেহের যে কোনো এক কোষে পরিণত হওয়ার ক্ষমতা রাখে। ইন্টারস্টিশিয়াল কোষ এইভাবে একটা মুকুলের মতো সৃষ্টি করে, পরবর্তীতে এটা বড় হয়ে পূর্ণাঙ্গ হাইড্রার সৃষ্টি করে। পরবর্তীতে বিস্তারিত জানবো, জাস্ট আমি আগে থেকে একটু ধারণা দিয়ে রাখলাম। তো এটা কখন হয় ভাই? এটা মানে সকল ঋতুতে হয়। কেন সকল ঋতুতে হয় এইটাও আমি সামনে বলতে যাচ্ছি, এখন বললে তোমার মাথায় ঢুকবে না, এই জন্য এটা একটু তুলে রাখো, আমি বলতেছি এটা।
তবে স্পেসিফিক্যালি যদি বলতে যাই আমরা তাহলে গ্রীষ্মকালের কথা বলা যায়। হ্যাঁ, মুকুল সৃষ্টি হয় গ্রীষ্মকালে যদি স্পেসিফিকভাবে বলতে যাই। ঠিক আছে, গ্রীষ্মকালে মুকুল সৃষ্টি হয় স্পেসিফিক্যালি। এবার আসি জনন। এইটা জননাঙ্গ সৃষ্টি হয় কখন? এটা কিভাবে মনে রাখা যায়? শেখ হাসিনার জনন, এইটা দিয়ে মনে রাখা যায়। ঠিক আছে, শেখ হাসিনার জনন এটা দিয়ে মনে রাখা যায়। কিভাবে? জনন মানে হচ্ছে জননাঙ্গ সৃষ্টি, শেখ মানে হচ্ছে শীত, হ্যাঁ, আর হাসিনা মানে হচ্ছে হেমন্ত। বোঝা গেছে? শেখ হাসিনার জনন মানে হচ্ছে হেমন্তকালে আর শীতকালে, এই দুইটা সময়ে জনন হয়ে থাকে। বোঝা গেছে? ওকে, ক্লিয়ার। তবে এইখানেও স্পেসিফিক্যালি যদি তুমি বলতে যাও তাহলে শরৎকালে। হ্যাঁ, এই দুইটা পরবর্তীতে আরেকবার আসবা না ইনশাআল্লাহ, আমরা এটা পরবর্তীতে আছে এটা। আচ্ছা, এবার আসি পাদচাকতি। পাদচাকতি থেকে খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে যে পাদচাকতিতে ভাই তোমার এই যে নেমাটোসিস্ট যেটা, বুঝছো? এই যে নেমাটোসিস্ট এই যে বা নিডোসাইট কোষ, এই যে নিডোসাইট কোষ, পাদচাকতিতে নিডোসাইট কোষ থাকে না, এটা হচ্ছে প্রথম কথা। এই পাদচাকতিতে নিডোসাইট কোষ থাকে না। পাদচাকতিতে নিডোসাইট কোষ থাকে না, এই জিনিসটা মনে রাখবা। এটা অনেকবার আসে এক্সামে। এখন পাদচাকতি কিসে কিসে হেল্প করে? এটা হচ্ছে অনেকটা, মনে করো পাদচাকতি মানে কি, পা বুঝতে পারতেছো? পা, এটা কিসে সাহায্য করে? লেগে থাকতে সাহায্য করে। হাইড্রা যখন এটা এর যখন আমরা দেখবো যে চলন, হাইড্রার চলন বিষয়ে ডেডিকেটেড একটা পার্ট আছে, ওই পার্টে গিয়ে আমরা দেখবো যে হাইড্রা বিভিন্ন ধরনের চলন সম্পন্ন করে, তখন ও লেগে থাকার জন্য এই ওর যে পাদচাকতিটা এটা ইউজ করে থাকে। হুম, ভাসিয়ে রাখার জন্য পাদচাকতি হেল্প করে, গ্লাইডিং চলন সম্পন্ন করার জন্য পাদচাকতি হেল্প করে। এখন গ্লাইডিং চলনটা কিভাবে সম্পন্ন হয়? এর যে পাদচাকতিটা দেখতে পারতেছো, এর পাদচাকতিতে কিছু কোষ থাকে, ক্ষরণকারী কোষ। হ্যাঁ, ক্ষণপদের মাধ্যমে এরা আস্তে আস্তে অত্যন্ত ধীর গতিতে এক ধরনের চলন সম্পন্ন করে ক্ষণপদের। হ্যাঁ, এটাকে বলা হয় গ্লাইডিং চলন। ঠিক আছে, তাহলে পাদচাকতি কিসে কিসে হেল্প করতেছে? পাদচাকতি এক নাম্বার কথা হচ্ছে লেগে থাকতে সাহায্য করতেছে, দুই নাম্বার কথা ভেসে থাকতে সাহায্য করতেছে, তিন নাম্বার কথা গ্লাইডিং চলন সম্পন্ন করতেছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, গ্লাইডিং চলন সম্পন্ন হয় কিসের মাধ্যমে? ক্ষণপদের মাধ্যমে। হ্যাঁ, গ্লাইডিং চলন সম্পন্ন হয় কিসের মাধ্যমে? ক্ষণপদের মাধ্যমে। ওকে, হাইড্রা দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণীর আদর্শ উদাহরণ এটা দেখে আসছি আমরা। দেহের অন্তর্গঠনের মূলত দুটা প্রধান অংশ থাকে, একটা হচ্ছে দেহপ্রাচীর এবং সিলেন্টেরন। দেহপ্রাচীর এবং সিলেন্টেরন। অন্তর্গঠন ভাবে যদি আমরা দেখি, এর যে ক্লোজার লুক যদি আমরা একটু দেখতে চাই অন্তর্গঠন ভাবে হাইড্রার, তাহলে দেখতে পারবো এখানে দেহপ্রাচীর আর সিলেন্টেরন, এই দুইটা জিনিস নট ইম্পর্টেন্ট দো, দেখে রাখো জাস্ট। এবার আসি, দেহপ্রাচীরের কোষগুলা দুটা স্তরে বিন্যস্ত থাকে, যথা এপিডার্মিস ও অন্তঃস্থ হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। আমরা আগে দেখছি যে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী একটা। হুম, তো এর এপিডার্মিস থাকে আর গ্যাস্ট্রোডার্মিস থাকে। এপিডার্মিস, আচ্ছা এবার আসি একটু ক্লিয়ার করি। আমরা আগে কি কি জানতাম যে একটোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম, এই তিনটা স্তর আছে। তো তো হাইড্রার ক্ষেত্রে তো মেসোডার্ম থাকবে না, তাই না? ওর ক্ষেত্রে কি কি আছে? একটোডার্ম আছে আর এন্ডোডার্ম আছে। তো একটোডার্ম যেটা, এটা এপিডার্মিস নামে পরিচিত এর ক্ষেত্রে। আর এন্ডোডার্ম যেটা, হ্যাঁ এন্ডোডার্ম যেটা, এইটাও পরিচিত হয় হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস নামে। ঠিক আছে, ভ্রূণাবস্থায় এই স্তর দুটি যথাক্রমে একটোডার্ম এবং এন্ডোডার্ম নামে পরিচিত থাকে। দেখছো যেটা বললাম? আচ্ছা, তবে ইন্টারেস্টিংলি আমরা দেখছি যে মেসোডার্ম কিন্তু অনুপস্থিত থাকে, এবং এই যে একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝে যে মেসোডার্ম থাকার কথা ছিল সেটা কিন্তু হাইড্রার ক্ষেত্রে অনুপস্থিত থাকতেছে। এইখানে উপস্থিত থাকতেছে কোনটা? মেসোগ্লিয়া থাকতেছে। মেসোগ্লিয়া থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে এটা অকোষীয়। হ্যাঁ, মেসোগ্লিয়া হচ্ছে একটা অকোষীয় স্তর।
কাজেই হাইড্রা দেহপ্রাচীরের তিনটা প্রধান অংশ হচ্ছে কি কি, এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস আর হচ্ছে মেসোগ্লিয়া। এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, মেসোগ্লিয়া। ওকে, আশা করি ইটস ক্লিয়ার। ওকে, এবার কোষগুলা দেখো। দেখো এটা হচ্ছে এপিডার্মিসের কোষগুলো দেখানো হয়েছে আর এখানে গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো দেখানো হয়েছে। তো তোমাকে প্রথমেই আমি বলে দিতে চাই যে এপিডার্মিসে যতগুলা কোষ আছে, গ্যাস্ট্রোডার্মিসে শুধু মাত্র দুইটা কোষ নাই। আনকমন হচ্ছে দুইটা কোষ। হ্যাঁ, পাঁচ ধরনের কোষ গ্যাস্ট্রোডার্মিস আর হচ্ছে এপিডার্মিস, এই দুইটা জায়গাতেই কমন। শুধুমাত্র দুই ধরনের কোষ আনকমন। সেই দুই ধরনের কোষ কি কি? জনন কোষ আর হচ্ছে নিডোসাইট কোষ। ঠিক আছে, জনন কোষ দেখো, এইটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, যেটা দেহের অভ্যন্তরে। দেহের অভ্যন্তরে জনন কোষ প্রয়োজন হবে না তো, তাই না? হাইড্রার ক্ষেত্রে দেহের অভ্যন্তরে জনন কোষ থেকে কোনো লাভ নাই তো ভাই। অভ্যন্তরে কি কি কাজ সম্পন্ন হয়? অভ্যন্তরে তোমার সম্পন্ন হয় হচ্ছে, এটা বলছিলাম যে সিলিন্ডারন বা এই যে ভেতরের যে পার্টটা, হ্যাঁ, ওর যে ভেতরে, সেইখানে তোমার পরিপাক কাইন্ড অফ কাজ হয়ে থাকে। সেখানে জনন কোষ, নিউক্লিওসাইড কোষের কোনো প্রয়োজন নাই। এখন আমরা আসি কমন কোষগুলায়। পেশি আবরণী কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ আছে, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ। এখন এই প্রতিটা কোষের কাজগুলা বা কি কাজে ব্যবহৃত হয় সেটা আমি আর আলাদাভাবে না বলে, কারণ এইগুলার প্রত্যেকটা কাজ আলাদাভাবে এক্সপ্লেইন করা আছে, সেখানে আমরা জানতে চলেছি একটু পর। ঠিক আছে, তো তুমি জাস্ট এখানে দেখে রাখো যে এখানে 7টা কোষ থাকে টোটাল আর এখানে 5টা কোষ থাকে। কোন দুইটা থাকে না সেটা তো আমি দেখাই দিলামই। এবার আসি এই যে এপিডার্মিস, যেটা কি দিয়ে আবৃত থাকে? কিউটিকলে আবৃত থাকে। হাইড্রার এপিডার্মিস কিউটিকলে আবৃত থাকে। পেশি আবরণী কোষ, এপিডার্মিসের অন্যান্য কোষের তুলনায় পেশি আবরণী কোষগুলো আকারে বড় এবং সংখ্যায় বেশি। কোষগুলো কোণাকার বা নাশপাতি আকৃতির। এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর মেসোগ্লিয়ার উপর অবস্থান করে। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, একদম মনে করো এটা একদম লাস্টের পার্ট, মানে একদম ভেতরের পার্ট। তাহলে এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস বা তুমি এন্ডোডার্ম হিসেবেও কল্পনা করতে পারো। এবং এর মাঝে আরেকটা পার্ট থাকবে, এইটা হচ্ছে মেসোগ্লিয়া, এবং এর উপর আরেকটা পার্ট থাকবে। তাহলে এইটা যদি হয় গ্যাস্ট্রোডার্মিস, এটা হবে কি এপিডার্মিস। তাহলে এপিডার্মিস যেটা, সেটা কিসের উপর থাকে ভাই? এপিডার্মিস থাকে কিসের উপরে? মেসোগ্লিয়ার উপরে। সেটাই বলছে, এই যে এপিডার্মিস থাকে, এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর মেসোগ্লিয়ার উপর অবস্থান করে। এই দেখ, এটা দেখো মেডিকেলে আসছে 18-19-এ। আচ্ছা, তাহলে এইটুকু তো আমাদের ক্লিয়ার হয়ে গেল যে পেশি আবরণী কোষ থাকে হচ্ছে মেসোগ্লিয়ার অপরে, তাই না? এখন আসি আরেকটা জিনিস, যে কেন বলছে যে পেশি আবরণী কোষের আকার সবচেয়ে বড় এবং সংখ্যায় সবচেয়ে বেশি। পেশি আবরণী কোষটা কি করে? মনে করো এই যদি হাইড্রা হয়, পেশি আবরণী কোষ একদম এর শরীরের টোটাল টোটাল জায়গাটা কিন্তু মানে আবরণের মতো কাজ করে পেশি আবরণী কোষটা। এই কারণে এরা সংখ্যায় সবচেয়ে বেশি হয়, যেহেতু সারা দেহে থাকতেছে। হুম, আর সংখ্যায় এরা বেশি এবং বড় বড় হয়ে থাকে। ঠিক আছে, আকারে। ওকে, এবং দেখতে কিরকম হয়? নাশপাতি আকৃতির হয়। ওকে, নাশপাতি আকৃতির। নাশপাতি টার্মটা জুলজিতে অনেক জায়গায় পাবা, যেমন ঘাস ফড়িং এর মাথাটা নাশপাতি আকৃতির। তারপরে এই যে পেশি আবরণী কোষ দেখতে নাশপাতি আকৃতির। তারপর মানব জীবনের ধারাবাহিকতা যে চ্যাপ্টারটা আছে, ওইখানে দিয়ে দেখবো যে স্যার ওইখানেও নাশপাতি টার্মটা ব্যবহার করছে। নাশপাতি টার্ম অনেক জায়গায় আছে। এবার আসে এইখানে, যে পেশি আবরণী কোষের কাজটা কি কি, এটা একটু দেখি।
প্রথম কথা হচ্ছে পেশি আবরণী কোষ দেহ আবরণ নির্মাণ করে, তাই না? যেটা বলছি যে এটা হচ্ছে হাইড্রার দেহের কিন্তু একটা আবরণের মতো কাজ করে, মানে দেহে আবরণ নির্মাণ করে। ঠিক আছে। মিউকাস দ্বারা নিঃসৃত রস কিউটিকল গঠনে অংশ নেয় এবং দেহকে পিচ্ছিল রাখে। ঠিক আছে। মিউকাস দ্বারা নিঃসৃত রস কিউটিকল গঠনে অংশ নেয় এবং দেহকে পিচ্ছিল রাখে। বলতেছি, দাঁড়াও। কোষিকায় এগুলা নিডোব্লাস্ট ধারণ করে। প্রবর্ধনগুলো সংকুচিত প্রসারিত হয়ে দেহের হ্রাস বৃদ্ধি ঘটে পেশির মতো কাজ করে, প্রাণীর চলন, খাদ্য গ্রহণ ইত্যাদিতে সাহায্য করে, দেহকে কোনো বস্তুর সাথে আবদ্ধ রাখতে সাহায্য করে, মিউকাস দানা সমৃদ্ধ অংশ শ্বসনে সহায়তা করে। এবার আসি, প্রথম কথা, দেহ আবরণ নির্মাণ করে, এটা তো আমরা ক্লিয়ার, দেহ আবরণ নির্মাণ করে, এটা বুঝছি। এবার আসি, এই যে কিউটিকল গঠনে কিভাবে অংশ নেয়, কিউটিকল গঠনে অংশ নেয় কিভাবে মিউকাস দানা। এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে পেশি আবরণী কোষে যে গ্রন্থি কোষ থাকে, ঠিক আছে, পেশি আবরণী কোষে যে গ্রন্থি কোষ থাকে ওইখান থেকে কিন্তু মিউকাস নিঃসৃত হয়। হ্যাঁ, মিউকাস নিঃসৃত হয়ে কিউটিকল গঠনের মাধ্যমে ওরা কি করে, আলটিমেটলি কিউটিকল গঠন করা মানেই কিন্তু আবরণ গঠন করা। হ্যাঁ, দেহকে পিচ্ছিল রাখতে সহায়তা করে। ঠিক আছে। আমার আগে একটা কনফিউশন হইতো যে এই যে কিউটিকল গঠন করতেছে তখন যে মিউকাস দানা নিঃসৃত হচ্ছে, এটা মেবি অপশনে যখন থাকতো যে গ্রন্থি কোষ তখন আমি কনফিউশনে পড়ে যেতাম। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি যদি অপশনে পেশি আবরণী কোষ থাকে সেটা অ্যান্সার হবে, কারণ পেশি আবরণী কোষেই এই মিউকাস দানা নিঃসরণকারী জিনিসপাতি অবস্থান করে। ঠিক আছে। তারপর কোর্সিকা, যেটা কোর্সিকাতেও অবভিয়াসলি আবরণ থাকে, তাই না? এটা মনে কর যদি হয় কোর্সিকা, কোর্সিকাতেও আবরণ হিসেবে থাকে এই পেশি আবরণী কোষ, তাই না? কোর্সিকাতেও কিন্তু একটা আবরণ থাকে, সেটা এই পেশি আবরণী কোষ। তাহলে আমরা দেখছি যে নিডোব্লাস্ট থাকে কোথায়, কোর্সিকার বহিঃপ্রাচীরে। নিডোব্লাস্ট থাকে কোথায়, এর আগে দেখে আসছিলাম না আমরা যে নিডোব্লাস্ট থাকে, এর আগের পৃষ্ঠা দেখে আসছি। তো নিডোব্লাস্ট, তারপর হচ্ছে তোমার এই যে নেমাটোসিস্ট, এইগুলা থাকে কোথায়, কোর্সিকার বহিঃপ্রাচীরে। তো কোর্সিকার বাইরের প্রাচীরে কি থাকে, এই পেশি আবরণী কোষ থাকে। পেশি আবরণী কোষই তাহলে নিডোব্লাস্ট ধারণ করতেছে। এটাকে একটু ক্লিয়ার করে নিই। এবার আসি, প্রবর্ধনগুলা সংকুচিত প্রসারিত হয়ে দেহের হ্রাস বৃদ্ধি ঘটাচ্ছে। প্রবর্ধনগুলা সংকুচিত প্রসারিত হয়ে দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে প্রাণীর চলন, খাদ্য গ্রহণ ইত্যাদি কার্যক্রমে সহায়তা করে। পেশি আবরণী কোষে যে প্রবর্ধনগুলা থাকে এইগুলা সংকোচন প্রসারণ করে, এগুলা কিন্তু চলনে সহায়তা করে। যেটা আমি দেখাইছিলাম, ক্ষণপদীয় কোষ কিন্তু গ্লাইডিং চলনে সহায়তা করে। এই ক্ষণপদীয় কোষগুলা কিন্তু পেশি আবরণী কোষেই কিন্তু অবলম্বন হিসেবে থাকে, দেহকে কোনো বস্তুর সাথে আবদ্ধ রাখতে সহায়তা করে। এটা কিরকম, দেহকে আবদ্ধ রাখতে সহায়তা করে কি, এটা মনে করো হাইড্রার পাদচাকতি, এই পাদচাকতি দিয়ে ও কোনো কিছুর সাথে আবদ্ধ থাকে। তো পাদচাকতির যে বাইরের একটা স্তর, মনে করো এটা পাদচাকতির বাইরের একটা স্তর, এটা কি দিয়ে গঠিত, পাদচাকতির এই যে বাইরের একটা স্তর, এটা কি দিয়ে গঠিত, এই পেশি আবরণী কোষ দ্বারা গঠিত। হুম, তার মানে কি পেশি আবরণী কোষ কি করতেছে, কোনো একটা জায়গায় হাইড্রাকে আবদ্ধ রাখতে সহায়তা করতেছে। পর এবার আসি যে মিউকাস দানা সমৃদ্ধ অংশ শ্বসনে অংশ নিচ্ছে কিভাবে, শ্বসনে কিভাবে অংশ নিচ্ছে। প্রথম কথা, হাইড্রার শ্বসন, রেচন এইগুলা সম্পন্ন হয় কিভাবে, ব্যাপন প্রক্রিয়ায়। এটা আমরা দেখছিলাম, ব্যাপন প্রক্রিয়ায় বা ডিফিউশন প্রক্রিয়ায়। আর ব্যাপন বা ডিফিউশন হওয়ার জন্য কিন্তু এই যে মিউকাস দানার নিঃসৃত অংশটা, মিউকাস দানার নিঃসৃত অংশটা এইটা কিন্তু খুবই উপযোগী, ইফেক্টিভ খুবই। এবার আসি ইন্টারস্টিশিয়াল কোষ, এইটা হাইড্রার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কোষ। কেন, কারণ ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে আমি আগেও বলছিলাম যে ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার দেহের যে কোনো কোষে পরিণত হওয়ার মতো ভূমিকা রাখে। এই যে যে প্রয়োজনে এগুলা যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল কোষ প্রয়োজনে হাইড্রার দেহের যে কোনো কোষে পরিণত হওয়ার মতো ক্ষমতা রাখে। তারপর দেখো, প্রতি 45 দিন পর পর
প্রতি 45 দিন পর পর হাইড্রার দেহের সব কোষ, হ্যাঁ, এই জিনিসটা কিরকম হয় আমি যদি একটু রিলেট করে দেওয়ার চেষ্টা করি। আমরা যখন পরিপাক চ্যাপ্টারটা পড়বো তখন দেখবো যে আমাদের যে জিহ্বার যে সাতকুড়িটা না বার্ড যেটাকে বলা হয়, ফ্লাক্স আকৃতির যে বার্ড গুলা থাকে, সাতকুড়ি গুলা থাকে, এইগুলা কিন্তু আমরা যখন এই যে খাদ্য খাই, খাদ্যের ঘষায় ঘষায় কিন্তু এই বার্ড গুলা নষ্ট হয়ে যায়, তো এইগুলাও কিন্তু প্রতিস্থাপিত হয়। হ্যাঁ, সাতকুড়ি গুলা একইভাবে হাইড্রার দেহের কোষগুলা কিন্তু প্রতিস্থাপিত হয় এই ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা। এখন ভাই কেন প্রতিস্থাপিত হয়? কারণ তোমার একই ধরনের কোষ, মানে একই কোষ আবরণী, পেশি আবরণী কোষ মনে করো অনেক দিন ধরে থাকলো, ওইখানে সমস্যা হইতে পারে বিভিন্ন ধরনের। ওদের যেহেতু এই পদ্ধতিটা আছে, ইন্টারস্টিশিয়াল কোষ যেহেতু দেহের যে কোনো কোষকে প্রতিস্থাপন করার মতো ক্ষমতা রাখে, ওয়াই নট দে টেক দ্যাট অপরচুনিটি, তাই না? তারা এই অপরচুনিটিটা গ্রহণ করে। 45 দিন পর পর তারা দেহের টোটাল আবরণটাকে একটাবার যদি বদলায় ফেলে তাহলে ভালো না, সুন্দর। এই কাজটা কিন্তু করে। আর এই যে বৈশিষ্ট্যটা এটাকে বলা হয় টটিপটেন্সি, টটিপটেন্ট। এই যে ইন্টারস্টিশিয়াল কোষ দেহের যে কোনো কোষকে প্রতিস্থাপন করার একটা ক্ষমতা রাখে, এটাকে বলা হয় টটিপটেন্সি। হ্যাঁ, টটিপটেন্ট বৈশিষ্ট্য এটা, বুঝছো? এই যে সেরকম ভাবে গ্যাস্ট্রোডার্মি যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই কোষগুলা পুনর্গঠন করতে পারে, ঠিক আছে? তারপর এই যে আব্রাহাম ট্রেম্বলে যে পুনরুৎপত্তি ক্ষমতাটা লক্ষ্য করছিলেন হাইড্রার, এই পুনরুৎপত্তি ক্ষমতাটা কিন্তু এই ইন্টারস্টিশিয়াল কোষের কারণেই হয়ে থাকে, ঠিক আছে? তারপর মুকুল সৃষ্টি, আমি বলছিলাম মুকুল সৃষ্টি হয় কিভাবে, এই ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু ওইখান থেকে মুকুল সৃষ্টি করে, জনন কোষের সৃষ্টি, নিডোসাইট কোষের সৃষ্টি, এগুলা সব ইন্টারস্টিশিয়াল কোষের ফলাফল, ঠিক আছে? এবার আসি সংবেদী কোষ। সংবেদী কোষ কি করে? সংবেদনা গ্রহণ করে, সংবেদনা গ্রহণ করে এরা স্নায়ু কোষের কাছে প্রেরণ করে। হ্যাঁ, সংবেদী কোষ কি করে? একটা সংবেদনা বা একটা অনুভূতি, উদ্দীপনা গ্রহণ করে, গ্রহণ করে ওই অনুভূতিটা বা ওই সিগন্যালটা ওরা প্রেরণ করে কোথায়? স্নায়ু কোষে, নার্ভ সেলে, ঠিক আছে? সেন্সরি সেল কোথায় দেয়? সেন্সরি সেল এটা নার্ভ সেলে প্রেরণ করে, ঠিক আছে? মুক্ত প্রান্তে সূক্ষ্ম সংবেদী রোম থাকে, হ্যাঁ, সংবেদী কোষে। এবার আসি স্নায়ু কোষে, নার্ভ সেল। এরা কি করে? ওই যে যেটা বললাম যে সংবেদী কোষ থেকে উদ্দীপনা গ্রহণ করবে এবং যে উদ্দীপনা আসলো এই উদ্দীপনার অনুযায়ী দেহের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করবে। এদের যেরকম আমরা জানি হাইড্রা যদি কোথাও, এই যে এইটা দেখো, না না এইখানে নাই, কোথায় আছে এটা, যাই হোক পরে। তো আমি যেটা বলতেছি, যদি কোথাও বিদ্যুৎ প্রবাহ চলে, ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ যদি চলে তাহলে হাইড্রা অ্যানোডের দিকে এর কর্ষিকাটা বাঁকায় নেয়, ঠিক আছে? অ্যানোডের দিকে এর কর্ষিকাটা বাঁকায় নেয়। তাহলে এই যে সংবেদনাটা যে ভাই বিদ্যুৎ প্রবাহ চলতেছে, এই সংবেদনাটা গ্রহণ করতেছে কে? গ্রহণ করবে হচ্ছে এই সংবেদী কোষ। সংবেদী কোষ এটা গ্রহণ করে পাঠাবে স্নায়ু কোষের কাছে যে এখানে বিদ্যুৎ আছে। হ্যাঁ, তখন স্নায়ুকোষ কি করবে? ওর দেহের যে অঙ্গগুলা লাইক কোর্সিকাকে অ্যানোডের দিকে বাঁকাই দিবে। এইটাই বলতেছে যে সংবেদী কোষ একটা উদ্দীপনা গ্রহণ করে, গ্রহণ করে নার্ভ সেলে পাঠায়, নার্ভ সেল ওই উদ্দীপনা গ্রহণ করে ওই অনুযায়ী কাজ করে, মানে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে। বোঝা গেছে? এবার চলে আসি পরেরটাই, গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ কি করে? বিভিন্ন ধরনের ক্ষরণ ঘটায় গ্রন্থি কোষ, এটা আশা করি জানো। গ্রন্থি কোষ কি করে? বিভিন্ন ধরনের ক্ষরণ ঘটায়। যেমন মুখছিদ্রের চারিদিকে যে গ্রন্থি কোষগুলো থাকে, পাদচাকতিতে যে গ্রন্থি কোষগুলো থাকে, সেগুলা সব কিন্তু একই কাজ করে না। মুখছিদ্রে যে গ্রন্থি কোষগুলো থাকে সেইগুলা খাদ্য গলধকরণে সহায়তা করে। হ্যাঁ, এটা মনে করো হাইড্রার মুখছিদ্র। হ্যাঁ, মনে করো এটা মুখছিদ্র। ও যে খাদ্য যখন খাবে তখন আমাদের ক্ষেত্রে কিরকম থাকে, এই যে লালাক্ষরণ হয়, লালাক্ষরণ হয়ে এটা পরিপাকেও যেমন সহায়তা করে, খাদ্য গলধকরণেও এটা সহায়তা করে, তাই না?
হাইড্রার ক্ষেত্রেও ওদের যে মুখছিদ্রে যে গ্রন্থি কোষগুলা থাকে ওইখান থেকে যে রস নিঃসৃত হয়, হ্যাঁ, এইগুলা কিন্তু খাদ্য গলধকরণে সহায়তা করে। আবার পাদচাকতিতে যে গ্রন্থি কোষগুলা থাকে সেগুলা কি খাদ্য গলধকরণে সহায়তা করবে? না। ও কি পাদচাকতিতে খাদ্য করে? না। ও কি করে? পাদচাকতি দিয়ে কোনো একটা কিছুর সাথে লেগে থাকে, তাই না? তো ওইখানে যে গ্রন্থি কোষগুলা থাকে ওরা মিউকাস ক্ষরণ করে, এবং এই মিউকাস ক্ষরণ করার ফলে ওরা একটা জিনিসের সাথে লেগে থাকতে পারে। ঠিক আছে? কোন একটা জিনিসের সাথে ওরা লেগে থাকতে পারে সহজে। বোঝা গেছে? তারপর আমরা যখন হাইড্রার চলন দেখব তখন দেখব যে হাইড্রার এক ধরনের চলন হচ্ছে ভাষা চলন। হাইড্রার এক ধরনের চলন হচ্ছে ভাষা চলন। এখন এটা কি রকম হয়? হাইড্রা তার মুখ দিয়ে বুদবুদ সৃষ্টি করে। ঠিক আছে? বুদবুদ সৃষ্টি করে ভেসে থাকতে থাকতে পারে। আবার যখন এই বুদবুদটা মানে নষ্ট হয়ে যায় তখন ও আবার নিচের দিকে চলে আসে। হ্যাঁ, একটা অনিচ্ছাকৃত চলন সম্পন্ন হয়। তো এইটাও কিন্তু হাইড্রার এই গ্রন্থি কোষের ভূমিকা রয়েছে। বুঝা গেছে? এবার আসি জনন কোষ। জনন কোষ কি করে? হাইড্রার জননে সহায়তা করে। আমি যদি কোশ্চেন করি জনন হয় কখন বলো তো? জনন হয় ওই যে শেখ হাসিনার জনন, মানে শীত আর হচ্ছে হেমন্ত, শীত আর হেমন্তকালে হচ্ছে জনন কোষ গঠিত হয়, তাই না হাইড্রার? আর যদি একক ঋতু হিসেবে যদি কোশ্চেন করে তাহলে আনসার কি হবে? শরৎকাল। শরৎকাল হবে একক ঋতু হিসেবে যদি বলে তাইলে। আর মুকুল সৃষ্টি হয় কখন? মুকুল সৃষ্টি হয় সকল ঋতুতেই, তবে যদি বলে একক ঋতু হিসেবে তাহলে হবে গ্রীষ্মকালে। জনন কোষগুলা কিসে হেল্প করে? এই যৌন জননে সহায়তা করে জনন কোষগুলা। এবার আসি নিডোসাইট কোষ। আমি যখন হাইড্রার বিভিন্ন অংশ সম্পর্কে পড়তেছিলাম, যখন এই যে বলছিলাম যে হাইড্রার টোটাল অংশ আছে হচ্ছে তোমার পাদচাকতি, দেহকাণ্ড এবং হাইপোস্টোম। হাইড্রাতে এই তিন ধরনের অংশ আছে। তার মধ্যে আমি বলছিলাম যে পদতল বা পাদচাকতি যেটা, এইখানে কি থাকে না? এইখানে কোনো নিডোসাইট কোষ থাকে না। কেন ভাই? কারণ নিডোসাইট কোষ এটা কি ধারণ করে? নেমাটোসিস্ট ধারণ করে। আর নেমাটোসিস্টের কাজ কি? নেমাটোসিস্টের কাজ হচ্ছে চলন, খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, তাই না? খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষা। সরি, নেমাটোসিস্টের কাজ তো এটা না, কোর্সিকার কাজ এটা। এইগুলা নেমাটোসিস্ট মূলত খাদ্য গ্রহণে আর আত্মরক্ষার কাজে সব ব্যবহার হয়। তো পদতল বা পাদচাকতি যেটা, সেটা তো তোমার কোনোভাবে তোমার এই যে খাদ্য গ্রহণ বা তোমার শিকার ধরা, বুঝছো, শিকার ধরা বা আত্মরক্ষা এইগুলা কাজে তো ব্যবহৃত হয় না। এই কারণে পদতল বা পাদচাকতি যেটা, এখানে কিন্তু নিডোসাইট কোষ থাকে না এবং কোর্সিকায় সবচেয়ে বেশি থাকে। কোর্সিকায় সবচেয়ে বেশি থাকে নিডোসাইট কোষ। হুম। ওকে। এবার আসি নিডোসাইটের গঠন। নিডোসাইটের গঠন জানার জন্য আমাদের আসতে হবে চিত্রে। আসো এখানে দেখো, চিত্রে তুমি এই যে কাটার মতো যে অংশটা দেখতে পারতেছো, এটা হচ্ছে নিডোসিল। ঠিক আছে? এই নিডোসিলটা কাইন্ড অফ সংবেদী অঙ্গের মতো কাজ করে। এই নিডোসিলের সংস্পর্শে যদি একটা প্রাণী আসে বা তোমার মনে করো যে আনএক্সপেক্টেড একটা অবজেক্ট যদি চলে আসে, তাহলে এইটা এইখানে যে আবদ্ধ অবস্থায় যে নেমাটোসিস্টটা আছে, বুঝছো? হুম। এইটাকেও কি করে? বন্দুকের মতো, ট্রিগারের মতো কাইন্ড অফ বাইর করে দেয় এবং সেটা বিদ্ধ হয়, ওই সূত্রকটা গিয়ে বিদ্ধ হয় শিকারের গায়ে। ঠিক আছে? এখন এইটা কিন্তু সবসময় উন্মুক্ত অবস্থায় থাকে না। এই যে নেমাটোসিস্ট বা এই যে বার্ড বা শ্যাফট যেটা আছে, এটা কিন্তু অলওয়েজ মুক্ত অবস্থায় থাকে না। এটা ঢাকা থাকে কি দিয়ে? অপারকোলাম নামক একটা ঢাকনা দিয়ে এটা ঢাকা থাকে। ঠিক আছে? অপারকুলাম নামক একটা ঢাকনা দিয়ে এই জিনিসটা ঢাকা থাকে। এবার আসি আমরা পড়াতে চলে যাই। মোটামুটি একটু ছবিটা দেখে নিলাম।
কোষের গোড়ার দিকে একটা নিউক্লিয়াস থাকে বলছে, কোথায়? এই যে কোষের গোড়ার দিকে কিন্তু একটা নিউক্লিয়াস থাকে, এই যে কোষের গোড়ার দিকে একটা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। নেমাটোসিস্ট দাগানো লাইনের বাইরে পড়া লাগবে না। আমি বলবো এইচএসসি লেভেলেও তুমি যদি দাগানো লাইন পড়ে যাও, এইখান থেকেই এমসিকিউ তুমি কমন পাবা ইনশাআল্লাহ। নেমাটোসিস্ট নিডোসাইটের ভেতরে অবস্থিত কাইটিনের মতো পদার্থে নির্মিত আবরণে আবৃত এবং সূত্রকযুক্ত একটি ক্যাপসুলের নাম হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে নেমাটোসিস্ট কোথায় থাকে? নিডোসাইটের ভেতরে থাকে। নেমাটোসিস্ট থাকে হচ্ছে নিডোসাইটের ভেতরে এবং কাইটিনের মতো পদার্থে নির্মিত। আদর্শ নিডোসাইটে প্রোটিন এবং ফেনল দিয়ে গঠিত, প্রোটিন এবং ফেনল দিয়ে গঠিত একটা হিপনোটক্সিন তরল থাকে। তাহলে এটা ইম্পর্টেন্ট। হিপনোটক্সিন তরল যেটা, এটা কি দিয়ে গঠিত হয়? প্রোটিন এবং ফেনল দিয়ে গঠিত হয়। হ্যাঁ, হিপনোটক্সিনের যে গঠনকারী উপাদান, এটা যে প্রোটিন আর ফেনল, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আসি, যেটা বললাম যে সূত্রকের গোড়াটিকে বার্ড বা শ্যাফট বলা হয়। এই যে সূত্রকটা দেখতে পারতেছো তুমি, এই যে সূত্রকটা দেখতে পারতেছো, এর যে গোড়ার দিকের অংশটা, এই যে এর যে গোড়াটা, এটা এটা এই গোড়ার যে অংশটা, এটাকে বলা হয় বার্ড বা শ্যাফট। ঠিক আছে, বার্ড বা শ্যাফট বলা হয়। এবং তীক্ষ্ণ যে কাটার মতো অংশটা থাকে, সেটা হচ্ছে বার্ব। বার্ব গুলা কোনটা ভাই? এই যে এটা বার্ব, এই দুটা হচ্ছে বার্ব। বার্বটা আমি যদি দেখাইতে চাই, এই যে এটা 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 হচ্ছে বার্ব। হ্যাঁ, এই যে বড় বড় যেগুলা, এগুলা হচ্ছে বার্ব। আর এই যে ছোট ছোট যেগুলা দেখতে পারতেছো, এগুলা হচ্ছে বারবিওল। এটা হচ্ছে বারবিওল। হ্যাঁ, বড়গুলা হচ্ছে বার্ব আর ছোটগুলা হচ্ছে বারবিওল। স্বাভাবিক অবস্থায় সূত্রকগুলা সূত্রকটি বাট ও কাটা সহ থলির ভিতরে উল্টো অবস্থায় পেঁচানো থাকে। মানে স্বাভাবিক অবস্থায় যখন থাকে, তখন এটা থলির ভিতরে যেইভাবে উল্টো অবস্থায় পেঁচানো থাকে। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকটা বার এই চিত্রটাকে একটু রিক্যাপ করার চেষ্টা করি। দেখো, সূত্রক যেটা, এটা থাকতেছে স্বাভাবিক অবস্থায় কি অপারকুলাম ঢাকনা দিয়ে আবদ্ধ অবস্থায় থাকে এবং সেটা উল্টো অবস্থায় থাকে। এর গোড়ায় যে অংশটা, এর গোড়ার যে অংশটা, সেটাকে আমরা বলতেছি বাট বা শ্যাফট। ঠিক আছে, এর গোড়ার যে অংশটা, সেটাকে আমরা বলতেছি বাট বা শ্যাফট। এবং এইখানে যে বড় বড় কাঁটাগুলা দেখতে পারতেছি, এইগুলার নাম হচ্ছে বার্ব। আর ছোট ছোট যে কাঁটাগুলা দেখা যাচ্ছে, এইগুলা হচ্ছে বারবিওল। ঠিক আছে, এবং ও কিন্তু যখন উন্মুক্ত অবস্থায় থাকে, তখন এর এই যে সূত্রকটা দেখতে পারতেছো, এ কিন্তু এই সূত্রকটা শিকারের দেহে বিদ্ধ করে দেয়। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ এইটুকু ক্লিয়ার। এই যে অপারকুলামের কথা যেটা বললাম, যে অপারকুলাম হচ্ছে সাধারণত যে ঢাকনাটা থাকে, যেটা স্বাভাবিক অবস্থায় যখন থাকে, এই যে সূত্রকটা যখন বন্ধ অবস্থায় থাকে, তখন কিন্তু স্বাভাবিক অবস্থায় অপারকুলাম নামক ঢাকনাটা কিন্তু এই সূত্রকটাকে আবদ্ধ করে রাখতে সহায়তা করে। ওকে, নিডোসিল কথা যেটা বললাম, যে এটা হচ্ছে এক ধরনের রূপান্তরিত সিলিয়াম, যেটা এই যে ট্রিগারের মতো কাজ করে। আমি যেটা বলছিলাম, এই যে এই দেখো, বলছিলাম না যে এটা হচ্ছে আমাদের নিডোসিল, এটা হচ্ছে আমাদের নিডোসিল, যেটা হচ্ছে একটা রূপান্তরিত সিলিয়াম। সিলিয়াম মানে কি ভাই বোঝো? সিলিয়া ফ্লাজেলা, এই যে কাইন্ড অফ এরকম যে জিনিসগুলা হয়, এগুলাকে বলা হয় সিলিয়া ফ্লাজেলা। হ্যাঁ, এটাকে এক বচনে বলা হচ্ছে সিলিয়াম, বহু বচন যদি বলো তো তাহলে হয়তো সিলিয়া। ওকে, তো বলা হচ্ছে যে নিডোসিল হচ্ছে এক ধরনের রূপান্তরিত সিলিয়াম আলটিমেটলি। ঠিক আছে, নিডোসিল হচ্ছে মূলত এক ধরনের রূপান্তরিত সিলিয়াম, যেটা কি করে ট্রিগারের মতো কাজ করে। কিভাবে ট্রিগারের মতো কাজ করে ভাই? এই নিডোসিলে যদি কোনো একটা অবাঞ্ছিত বস্তুর সংস্পর্শ পায়, তাহলে এটা একদম ট্রিগারের মতো করে এর ভেতরে যে সূত্রকটা থাকে, সেটা গিয়ে ওই শিকারের দেহে বিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, এবার আসি,
আমরা দেখেছি যে হাইড্রার ক্ষেত্রে মানে নিডারিয়া পর্বভুক্ত প্রাণীর ক্ষেত্রে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের ক্ষেত্রে নেমাটোসিস্ট উপস্থিত থাকে। তবে হাইড্রার ক্ষেত্রে আমরা নেমাটোসিস্ট পাই 4 ধরনের। হ্যাঁ, হাইড্রার ক্ষেত্রে আমরা নেমাটোসিস্ট পাই 4 ধরনের নেমাটোসিস্ট পাই। তবে বিজ্ঞানী ভার্নার বিজ্ঞানী ভার্নার বলছেন যে নেমাটোসিস্ট টোটাল আছে 23 ধরনের। 23 ধরনের 23 ধরনের নেমাটোসিস্ট আছে, তার মধ্যে হাইড্রাতে পাই আমরা 4 ধরনের নেমাটোসিস্ট। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে আদর্শ যদি নেমাটোসিস্টের কথা আমরা চিন্তা করি, আদর্শ নেমাটোসিস্টের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আদর্শের কাতারে আমরা পাবো হচ্ছে এই স্টিনোটিল বা পেনিট্রান্টকে। এই স্টিনোটিল বা পেনিট্রান্ট যেটা, এটা হচ্ছে আমাদের আদর্শ নেমাটোসিস্ট এটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে কেন আমরা স্টিনোটিল বা পেনিট্রান্টকে আদর্শ বলতেছি। কারণ হচ্ছে একমাত্র স্টিনোটিল বা পেনিট্রান্টই এমন একটা নেমাটোসিস্ট যেখানে আমি বার্বো পাবো, বারবিওল পাবো, আবার হিপনোটক্সিন পাবো, শীর্ষ উন্মুক্ত উন্মুক্ত বাট প্রশস্ত ফাঁপা লম্বা, হ্যাঁ, মানে সব যতগুলা বৈশিষ্ট্য থাকা দরকার একটা নেমাটোসিস্টের সবগুলা স্টিনোটিল বা পেনিট্রান্টে আছে। হ্যাঁ, এই কারণেই। আর যেহেতু দেখো হিপনোটক্সিন তরলটা রয়েছে, যেটা প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে গঠিত, এটা দিয়ে কি হয়, শিকারকে কিন্তু সে অবশ করে দিতে পারে। তার মানে স্টিনোটিল বা পেনিট্রান্টের কাজ কি দেখো, শিকারের দেহে সূত্রক বিদ্ধ হয়ে বিষাক্ত হিপনোটক্সিন প্রবেশ করিয়ে তাকে অজ্ঞান ও অবশ করিয়ে ফেলে। ওকে, মনে রাখবা যে হিপনোটক্সিন যার কাছে আছে সেই অজ্ঞান এবং এবং অবশ করে ফেলতে পারে। এমসিকিউতে মনে করা দিল যে শিকারকে অজ্ঞান এবং অবশ করার কাজে ব্যবহৃত হয় কোনটা, হিপনোটক্সিন, তাই না? এবং হিপনোটক্সিন পাওয়া যায় কোথায়, স্টিনোটিল বা পেনিট্রান্টে। তার মানে শিকারকে অবশ করতে ভূমিকা রাখে কে, পেনিট্রান্ট বা স্টিনোটিল। ওকে, এবার আসি আরেক ধরনের নেমাটোসিস্ট, সেটা হচ্ছে ভলভেন্ট নেমাটোসিস্ট বা ডেসমোনিম। এইখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কর্ক স্ক্রুর মতো কাজ করে, কর্ক স্ক্রুর মতো। ঠিক আছে, ভলভেন্ট বা ডেসমোনিম নেমাটোসিস্ট যেটা, এটা কর্ক স্ক্রুর মতো কাজ করে। ঠিক আছে, কর্ক স্ক্রুর মতো কাজ করে। যেহেতু কর্ক স্ক্রুর মতো কাজ করতেছে, তাই শিকারকে কি করে, আঁকড়ে ধরে। এই দেখো, ছবিটা দেখো, এ শিকারকে কিন্তু আঁকড়ে ধরার জন্য উপযোগী, কর্ক স্ক্রুর মতো কাজ করে। ঠিক আছে, এবার আসি স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট বা হলোট্রিকাস আইসোরাইজা। এইখান থেকে যে সমস্যাটায় ভুগবে স্টুডেন্টরা, সেটা হচ্ছে কোনটা হলোট্রিকাস আইসোরাইজা আর কোনটা অ্যাট্রিকাস আইসোরাইজা, তাই না? এটা আমি বুঝাই দিই। আমি প্রথম অধ্যায় যখন পড়ছিলাম, ওই যে ইনাইমা অ্যানাইমা, যখন ইনাইমা ইনাইমা আর অ্যানাইমার বিষয়টা যখন বলছিলাম, তখন আমি বলছিলাম যে এয়া যেখানেই পাওয়া বায়োলজিতে, এয়া মানে হচ্ছে না, এয়া মানে হচ্ছে নাই। বায়োলজিতে এয়া মানেই হচ্ছে নাই বা না, বুঝছো? তো এইখানে অ্যাট্রিকাস মানে কি, ট্রাইকাস নাই। এখন ট্রাইকাস মানে কি ভাই, ট্রাইকাস মানে হচ্ছে তোমার এ মানে হচ্ছে নাই। ঠিক আছে, ট্রিকাস মানে কি, ট্রিকাস মানে কি বলো, মানে হচ্ছে এর যে বিদ্ধ করার মতো সূত্র কাইন্ড অফ জিনিস জিনিস এটা নাই। ঠিক আছে, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট কি করে, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট এটা হচ্ছে আঠালো রস ক্ষরণ করে এবং শিকারকে আটকাতে সাহায্য করে। স্টেরিওলিন গ্লুটিন্যান্ট এটাও কিন্তু শিকার আটকাতে সহায়তা করে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা সবচেয়ে ক্ষুদ্র নেমাটোসিস্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। অনেকে মনে করতে পারে ভাই ডেসমোনিম মেবি সবচেয়ে ক্ষুদ্র নেমাটোসিস্ট, বাট নো, ডেসমোনিম কিন্তু সবচেয়ে ক্ষুদ্র নেমাটোসিস্ট নয়, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র নেমাটোসিস্ট। ঠিক আছে, আশা করি ক্লিয়ার এখান থেকে। এটা জাস্ট মনে রাখবা যে কোনটা হলোট্রিকাস আইসোরাইজা আর কোনটা অ্যাট্রিকাস আইসোরাইজা। স্ট্রেপটোলিন গ্লুটিনেট হচ্ছে হলোট্রিকাস, মানে কি ওর যে ট্রাইকাসটা কাটা আছে, হ্যাঁ, এই কারণে কাটা আছে। ট্রাইকাস মানে কি হুল, বা যেটাকে বলে কাটা। এই দেখো কাটা যুক্ত
স্ট্রেপ্টোলিন গ্লুটিনান্ট কাঁটাযুক্ত, এই কারণে এটাকে বলা হচ্ছে হলোট্রিকাস। আর স্টেরিওলিন গ্লুটিনান্ট হচ্ছে কাঁটাবিহীন, এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যাট্রিকাস। তুমি যদি ছবির দিকে তাকাও তাও দেখতে পারবা। দেখো স্ট্রেপ্টোলিন গ্লুটিনান্টে কিন্তু কাঁটা আছে, হোয়ারাজ স্টেরিওলিন গ্লুটিনান্টে কিন্তু কাঁটা নাই। এই কারণে কিন্তু একটা হচ্ছে হলোট্রিকাস আর একটা হচ্ছে অ্যাট্রিকাস। আশা করি ক্লিয়ার। এবার আসি নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল। ঠান্ডা লেগে এমন একটা অবস্থা, গলার ভেতরে খুসখুস করতেছে, আবার সর্দি তো লেগেছেই, কি একটা অবস্থা। শীত চলে গেছে, লেট লেট উইন্টারে সাফারিং করা লাগতেছে। আচ্ছা, নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপ কৌশল মানে একই সাথে কিরকম একটা রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। হ্যাঁ, এটা একই সাথে রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। এখন কেন এটাকে রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া বলা হচ্ছে, কারণ দেখো, যখন হাইড্রার দেহের সংস্পর্শে শিকার আসে তখন এর যে থলিটা আছে, বুঝছো, এই থলির ভিতরে পলিগামা গ্লুটামেট নামক একটা রাসায়নিক পদার্থ খরিত হয়। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি রাসায়নিক একটা ব্যাপার আছে, তাই না? শিকার দেহের সংস্পর্শে এর থলির ভেতরে কি সৃষ্টি হয়? পলিগামা গ্লুটামেট। হ্যাঁ, পলিগামা গ্লুটামেট। ওকে, এবার এই যে পলিগামা গ্লুটামেট সৃষ্টি হয়, এইটা সৃষ্টি হওয়ার ফলে অপারকুলাম খুলে যায়। ঠিক আছে, নিডোসিলের সংস্পর্শে যখন ওই শিকারটা আসে তখন অপারকুলাম খুলে যায় এবং এক মানে এক পলকেই, মানে অতি ক্ষুদ্র সময়ের মধ্যেই কিন্তু পানি প্রবেশ করে, বুঝছো? এই যে থলি, ঠিক আছে, এই থলির ভিতরে অতি স্বল্প সময়ের মধ্যেই অধিক পরিমাণ পানি প্রবেশ করে এবং সেখানে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার ক্রিয়েট হয়। ঠিক আছে, সেখানে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার ক্রিয়েট হয়। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারকে কাজে লাগিয়েই কিন্তু হাইড্রা তার যে নেমাটোসিস্টের সূত্রকটা আছে এই সূত্রকটাকে নিক্ষেপ করে দেয়। লাইক আমি জিনিসটা বলি, মনে করো এই একটা শিকার, হাইড্রা মনে করো এই অবস্থায় আছে, অপারকুলাম যে ঢাকা অবস্থায় আছে, এই যে ঢাকা অবস্থায় আছে। এখন যখন এই শিকারের সংস্পর্শে আসবে তখন কি হবে, এর এর যে থলির ভিতরে পলিগামা গ্লুটামেট তৈরি হবে। পলিগামা গ্লুটামেট তৈরি হইলে যখন এর যে ল্যাসো, আমি দেখাইছিলাম ল্যাসো বলতেছি, নিডোসিল, যেটা ট্রিগারের মতো কাজ করে, যখন নিডোসিলের সংস্পর্শে এই বস্তুটা আসবে তখন কিন্তু এই অপার গোলামটা খুলে যাবে। খুলে গেলে পানি কিন্তু অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণে প্রবেশ করবে এবং হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণেই কিন্তু এখান থেকে দেখতে পারতেছো এই নিডোসাইট নেমাটোসিস্টটা কিন্তু নিক্ষিপ্ত হবে, সূত্রকটা নিক্ষিপ্ত হবে এবং শিকারের গায়ে গিয়ে বিদ্ধ হবে। বোঝা গেছে? এই কারণেই দেখো একসাথে প্রথম কথা হচ্ছে এখানে পলিগামা গ্লুটামেট তৈরি হচ্ছে, যেটা একটা রাসায়নিক প্রক্রিয়া। তারপর হাইড্রোস্ট্যাটিক প্রেসারকে কাজে লাগিয়ে এখান থেকে সূত্রক নিক্ষিপ্ত হচ্ছে, এইটা এখানে কিন্তু যান্ত্রিক প্রক্রিয়া। এই কারণে বলা হয়েছে এটা যুগপৎভাবে যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়া। আশা করি বোঝাতে পেরেছি। এখন এইখানে আরেকটা বিষয় আছে, মনে করো এই যে রাসায়নিক যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সূত্রক নিক্ষিপ্ত হলো, ঠিক আছে। এখন একবার যদি এই সূত্রক নিক্ষিপ্ত হয়ে যায় ভাই, সেই সূত্রক কি আবার এখানে ফিরে আসবে? ফিরে আসে না। তাহলে কি হয় জিনিসটা, সূত্রক যখন নিক্ষিপ্ত হয়ে যায়, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, নিডোসাইট আলাদা, নেমাটোসিস্ট আলাদা। ঠিক আছে, তোমাকে মনে রাখতে হবে নিডোসাইট হচ্ছে একটা কোষ, নিডোসাইট হচ্ছে একটা কোষ যেটা নেমাটোসিস্ট ধারণ করে। জিনিসটা কিরকম, নিডোসাইটকে আমরা একজন আর্মি হিসেবে কল্পনা করতে পারি। নিডোসাইট হচ্ছে একজন আর্মি এবং তার হাতে যে গানটা থাকে, তার হাতে যে গানটা থাকে ওইটা হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে তার বা বোমা হিসেবে আমরা কল্পনা করতে পারি, মনে করো তার হাতে একটা হ্যান্ড গ্রেনেড আছে। ঠিক আছে, এই হ্যান্ড গ্রেনেডটা হচ্ছে নেমাটোসিস্ট আর ওই আর্মি হচ্ছে যিনি, উনি হচ্ছে নিডোসাইট। তো নিডোসাইট থেকে বা মনে করো ওই আর্মি হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারলো, তো হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারার পরে হ্যান্ড গ্রেনেডটা কিন্তু আর ফিরে আসবে না, ফিরে আসবে না, মানে নেমাটোসিস্ট কিন্তু আর ফিরে আসবে না। নিডোসাইট তো জায়গায় রয়ে গেছে, তাই না? তাহলে নেমাটোসিস্টের পরিণতি কি হবে আর নিডোসাইটের পরিণতি কি হবে, এইটা আসো জানা যাক। আশা করি উদাহরণটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে। যখন একটা নিডোসাইট থেকে
মানে একটা নিউরোসাইট কোষ থেকে যখন নেমাটোসিসটা চলে যায় তখন ওই নিউরোসাইটটা কিন্তু পরিপাক হয়ে যায়। দেখো, এই দেখো, এই ধরনের নিউরোসাইট ধীরে ধীরে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে প্রবেশ করে এবং খাদ্যবস্তুর সাথে হজম হয়ে যায়। যে নিউরোসাইট থেকে একবার নেমাটোসিস্ট বাইরে বের হয়ে গেছে, ওই নেমাটোসিস্ট তো আর আসতেছে না, ঠিক আছে, ওই নেমাটোসিস্ট আর আসতেছে না। তাহলে নিউরোসাইটের পরিণতি কি হবে? নিউরোসাইটের পরিণতি হচ্ছে নিউরোসাইট হজম হয়ে যাবে, ঠিক আছে, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে গিয়ে। এবং তাহলে ওই নিউরোসাইটের কাজ শেষ। এই নিউরোসাইটকে প্রতিস্থাপিত করে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, যেখান থেকে একটা নিউরোসাইটের থেকে নেমাটোসিস্ট বের হয়ে গেল, নিউরোসাইটটা হজম হয়ে গেল, ওই নিউরোসাইটকে প্রতিস্থাপন করে দিবে ইন্টারস্টিশিয়াল কোষ। ব্যাস ব্যাস, খেলা শেষ। কত সময়ের মধ্যে? 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে। ওকে, ঘন্টা বিষয়ক জিনিস যেহেতু আসলো, এটার সাথে আরেকটা জিনিস আমি রিলেট করে দিই। 45 ঘন্টা একটা জিনিস ছিল, মনে আছে? কি ছিল সেই জিনিসটা? ওইটা ছিল যে 45 ঘন্টা বলতেছি, 45 দিন। 45 দিন একটা জিনিস ছিল যে প্রতি 45 দিন পর পর কিন্তু হাইড্রার দেহের যতগুলা কোষ আছে সবগুলা নিউরোসাইট, সরি, ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। তো এই 45 আর 48 কিন্তু ভালাই ফেলা যাবে না। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে 72 ঘন্টা। এই 72 ঘন্টা জিনিসটা আমরা পরে দেখতেছি, এটা পরে আসতেছি। 45, 48 আর 72, এই তিনটা জিনিস ভাজানো যাবে না। 48 ঘন্টা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা নিউরোসাইট প্রতিস্থাপনের যে ব্যাপারটা। আর 45 দিন এটা হচ্ছে তোমার যে সারা দেহের যতগুলা কোষ আছে এইগুলা প্রতিস্থাপনের যে সময়টা সেটা হচ্ছে 45 দিন। তো এখান থেকে সিম্পলি বোঝা যায় যে প্রতি 48 ঘন্টা পর পর যদি ওর দেহের টোটাল কোষটা আবার ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপন করা লাগতো তাহলে ব্যাপারটা কিরকম হয়ে যেত না? টোটাল সারা দেহের কোষের মেয়াদ মাত্র 45 ঘন্টা বা 48 ঘন্টা, এরকম হয়? নো, 45 দিন, ঠিক আছে। আর নিউরোসাইট কোষটা হচ্ছে প্রতিস্থাপিত হয় 48 ঘন্টার মধ্যে। কারণ দেখো, নিউরোসাইট কোষটা কিন্তু ওর শিকার ধরার কাজে, আত্মরক্ষার কাজে ব্যবহৃত হচ্ছে, খুবই ভাইটাল রোল প্লে করতেছে। এই কারণে এটা কিন্তু খুবই শর্ট টাইমের মধ্যে প্রতিস্থাপন হওয়ার প্রয়োজন হয়, ঠিক আছে। দেখো, আমি যেটা বললাম নিউরোসাইট আর নেমাটোসিস্টের পার্থক্য তোমাকে খুবই ভালোভাবে বুঝতে হবে। নিউরোসাইট হচ্ছে ভাই একটা কোষ, নিউরোসাইট হচ্ছে একটা কোষ, আর নেমাটোসিস্ট হচ্ছে একটা অস্ত্র কাইন্ড অফ জিনিস। দেখো, নেমাটোসিস্টকে ধারণ করে হচ্ছে নিউরোসাইট, আর নেমাটোসিস্ট হচ্ছে শিকার, আত্মরক্ষা, চলন এইগুলাতে সাহায্য করে ভাইয়া, ঠিক আছে। ওকে, এবার আসি গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকের কোষসমূহে। আচ্ছা, এর আগে আমরা যে জিনিসগুলা জানলাম সেটা হচ্ছে হাইড্রার যে এপিডার্মিসের কোষগুলা সেইগুলা সম্পর্কে। আমরা দেখেছিলাম যে হাইড্রার এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস, এইখানে 5 ধরনের কোষ কিন্তু কমন। আনকমন কোনটা কোনটা ভাইয়া? আনকমন হচ্ছে তোমার জনন কোষ আর হচ্ছে নিউরোসাইট কোষ। এই দুইটা জিনিস এপিডার্মিসে আছে কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, এই দুইটা জিনিস, ঠিক আছে। তাছাড়া কিন্তু অন্যগুলা সব থাকে। কিন্তু এখান থেকে একটা পার্থক্যের ব্যাপারটা হচ্ছে, যেটা এপিডার্মিসে পেশি আবরণী কোষ হিসেবে কাজ করেছিল সেটা কিন্তু এখানে পুষ্টিকোষ হিসেবে নামকরণ করা হয় অনেক ক্ষেত্রে। পুষ্টিকোষ গ্যাস্ট্রো মানে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে আমি এটা এইভাবে মনে করি যে গ্যাস্ট্রোডার্মিসে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে, অন্তত্বকে বেশিরভাগ ক্ষেত্রে পরিপাক, হজম, এই কাজগুলো হয়ে থাকে, তাই না? তো এখানে পুষ্টি টুষ্টির জিনিসগুলো আছে, এই কারণে আমি এটা মনে রাখি যে বাইরেরটা পেশি আবরণী কোষ, ভেতরে গিয়ে পুষ্টি কোষ হিসেবে নামকরণ হচ্ছে। আর এটা কিন্তু হজমেও সহায়তা করে, মানে পরিপাকের ক্ষেত্রে কিভাবে? ওই যে ক্ষণপদীয় কোষ যেগুলা, ওইটার মাধ্যমে কিন্তু ওরা যে গলধকরণ করে, কাইন্ড অফ গলধকরণ করে কিন্তু যে কোষীয় যে পরিপাকটা আছে, হ্যাঁ, কোষের ভেতরকার যে পরিপাক সেটা হেল্প করে এরা। আচ্ছা, পরে আসতেছে এই বিষয়। ভিতরের মুক্ত প্রান্তের গঠনের ভিত্তিতে পুষ্টিকোষগুলা দু রকমের, যেটা বললাম যে ক্ষণপদীয় কোষ আছে। এই যে পুষ্টিকোষের কিন্তু দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ, একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ আর একটা হচ্ছে ক্ষণপদীয় কোষ। এই ফ্লাজেলীয় কোষগুলা কি করে ভাই? ফ্লাজেলীয় কোষগুলা হচ্ছে এইটা, মনে করো এর গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা
সিলেন্টেরন। এখন এর ভেতরের ত্বকের যে কোষগুলা সেটা তো তোমার মানে গ্যাস্ট্রোডার্মিস হিসেবে না পাইছে, তাই না? ভেতরের পাশের যে কোষগুলো আমি মনে করি যে এটা মনে করো এর ভেতরের পাশের কোষ, ঠিক আছে? ভেতরের সাইডের কোষ এটা মনে করো, এই যে এটা হলুদ। তো এখানে দুইটা টাইপের কোষ আছে, একটা হচ্ছে বলছে যে ফ্লাজেলীয় কোষ, আর একটা বলছে ক্ষণপদীয় কোষ। তো ক্ষণপদগুলা কি কাজ করবে? মনে করো এই ক্ষণপদীয় কোষগুলো আছে, খাবার যখন এখানে প্রবেশ করবে তখন ক্ষণপদীয় কোষগুলা এখানে এগুলাকে গলধকরণ করবে। গলধকরণ করার মাধ্যমে কি করবে? যে অন্তত্বকীয় যে পরিপাক আছে, ঠিক আছে, এইগুলাতে হেল্প করবে। হুম। আর ফ্লাজেলীয় কোষ যে কাজটা করবে, ভেতরে যখন একটা খাবার প্রবেশ করবে তখন ফ্লাজেলীয় কোষ বারবার এইভাবে আন্দোলিত হবে। বারবার এইভাবে আন্দোলিত হবে মানে নড়াচড়া করার মাধ্যমে খাবারকে কিন্তু চূর্ণ বিচূর্ণ করতে সহায়তা করে, বা এনজাইমের সাথে ভালোভাবে মিশাতে সহায়তা করে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে যে গ্যাস্ট্রোডার্মিস, হ্যাঁ, গ্যাস্ট্রোডার্মিসের যে পেশি আবরণী কোষ পাচ্ছে সেটা পুষ্টি কোষ হিসেবে পরিচয় পাচ্ছে। পুষ্টিগত কোষে ফ্লাজেলীয় কোষ থাকতেছে, ক্ষণপদীয় কোষ থাকতেছে, তাদের কি কাজ সেটাও আমরা দেখে ফেললাম, আলহামদুলিল্লাহ। ডিউরেশন মেবি একটু বেশি হয়ে যাবে আমার যা মনে হচ্ছে, যেহেতু অনেক ডিপলি পড়াচ্ছি আমি। এটা কিন্তু স্কিপ করে দেয়, আমি জাস্ট এরকম বলতে পারতাম যে ভাই পুষ্টি কোষ এখানে আছে, পুষ্টি কোষের দুইটা টাইপ, ফ্লাজেলীয় কোষ, ক্ষণপদীয় কোষ, এরকম বলে দেওয়াই যেত। কিন্তু আমি এইভাবে একটু বুঝাই দিলে কি হবে, মাথায় এটা স্টেবল হবে ভালো, ঠিক আছে? এবার আসি গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ কি করে? গ্যাস্ট্রো মানে গ্যাস্ট্রোডার্মিসে যে গ্রন্থি কোষগুলা থাকে এগুলা কি করে? হাইপোস্টমি সবচেয়ে বেশি থাকে, পদতলে কম থাকে, কোর্সিকায় অনুপস্থিত থাকে। চমকে দিতে পারো যে ভাই কেন এখানে গ্রন্থি কোষ কোর্সিকাতে অনুপস্থিত থাকলো? তোমাকে আমি যদি চিত্র দেখাতে চাই, এটা হচ্ছে 69 পৃষ্ঠা। গ্যাস্ট্রোডার্মিসের কোষে গ্রন্থি কোষ না থাকার কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গ্রন্থি কোষ কি কি কাজ করে। যেমন মুখছিদ্রে যে গ্রন্থি কোষ থাকে সেটা খাবারকে পিচ্ছিল করে, তারপর ভেতরে যে গ্রন্থি কোষ থাকবে সেটা পরিপাকে সহায়তা করে। কিন্তু কোর্সিকাতে গ্রন্থি কোষ থেকে কোনো লাভ নেই তো। কোর্সিকাতে গ্রন্থি কোষ থেকে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কারণ কোর্সিকার কাজ আত্মরক্ষা, শিকার, চলন, এই কাজগুলা করে। সেখানে আমাদের গ্রন্থি কোষের কোনো প্রয়োজন নাই। এই কারণে এখানে দেখো পরিপাক হয় না, কোনো কিছুর সাথে লেগে থাকতে সহায়তা করে না, এই কারণে কোর্সিকাতে ভাই আমাদের গ্রন্থি কোষ নাই, ঠিক আছে? ওকে। এই জন্য পদতলে কম থাকে। কম কেন? একদম না থেকে কম আছে কেন? কারণ পদতল ওই যে পদতল কোনো একটা জিনিসের সাথে লেগে থাকতে সহায়তা করে, তাই না? এই কারণে। আর হাইপোস্টম ওই যে হাইপোস্টম সবচেয়ে বেশি থাকে কেন? কারণ ওইখান থেকে তোমার খাদ্য গলদকরণে হেল্প করবে, পরিপাকে সহায়তা করবে, এই কারণে। আর কোর্সিকায় অনুপস্থিত তো কেন দেখাইলাম। গ্রন্থি কোষের টাইপ আছে দুইটা, একটা হচ্ছে মিউকাস ক্ষরণকারী, একটা হচ্ছে এনজাইম ক্ষরণকারী। এনজাইম ক্ষরণ করে পরিপাকে সহায়তা করে, আর মিউকাস ক্ষরণ করে কি করে? হাইপোস্টোমি অঞ্চল অবস্থিত যে তোমার গ্রন্থি কোষ সেটা পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে খাদ্য গলদকরণে সহায়তা করে, যেন এটা সহজে পাস হইতে পারে, এই কারণে। গ্রন্থি কোষের কাজ এই দেখো, হাইপোস্টোমে গ্রন্থি কোষ নিঃসৃত মিউকাস রস খাদ্যদ্রব্য পিচ্ছিল করে গলদকরণে সাহায্য করে। অন্য স্থানে গ্রন্থি কোষ সিলেন্ট্রনে এনজাইম ক্ষরণ করে পরিপাকে সহায়তা করে। দেখো যা বললাম যে হাইপোস্টোমের ক্ষেত্রে গ্রন্থি কোষ গলদকরণে সাহায্য করে, আর অন্যান্য স্থানে সিলেন্ট্রনের যে গ্রন্থি কোষ সেটা হচ্ছে পরিপাকে সহায়তা করে, ঠিক আছে? এটা আমি মনে হয় একটু বেশি গাঢ় হয়ে গেছে। নাও ইটস, হ্যাঁ, ইয়া, নাও ইটস ফাইন। ওকে। এবার আসি ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষও এন্ডোডার্মিসের যে কোনো এক কোষে তোমার প্রতিস্থাপন করার মতো ভূমিকা ক্ষমতা রাখে, তাই না? সংবেদী কোষ,
এখানেও সেম কাজ করে। পানির সাথে সিলিন্ডারে প্রবেশিত খাদ্য, কোন ধরনের খাদ্য প্রবেশ করলো, হ্যাঁ, কোনো অপাচ্য অংশ আছে কিনা, এইগুলা গুণাগুণ যাচাই করার কাজ কিন্তু এই সংবেদী কোষে, যেটা স্নায়ু কোষের কাছে পাঠায়। আমরা আগেই দেখছিলাম স্নায়ু কোষ সংবেদী কোষ থেকে যে উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত উদ্দীপনা গ্রহণের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে। ঠিক আছে, পার্থক্যটা দেখে নিতে পারো। এবার আসি মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া কোথায় অবস্থান করে? হাইড্রার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে, যেখানে মেসোডার্মের অবস্থান থাকার কথা ছিল সেখানে মেসোগ্লিয়া থাকে হাইড্রার ক্ষেত্রে। এটা 0.1 মাইক্রোমিটার পুরু হয়ে থাকে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখতে হবে, মেসোগ্লিয়া কিন্তু অকোষীয়। ঠিক আছে, মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয়, জেলির মতো স্বচ্ছ। মেসোগ্লিয়া স্তরটি দেহ এবং কোর্সিকা উভয় স্থানে বিস্তৃত, তবে কোর্সিকায় সবচেয়ে পাতলা এবং পাদচাকতিতে সর্বাধিক পুরু হয়ে থাকে। পাদচাকতি যে জিনিসটা, এটা বেশ পুরু না, এই কারণে এখানে মেসোগ্লিয়া সর্বাধিক থাকে এবং কোর্সিকায় সবচেয়ে পাতলা থাকে। ওকে, এবার আসি, আমরা যখন পেশি আবরণী কোষ পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে পেশি আবরণী কোষ কিন্তু দেহের সমগ্র জায়গায় এই যে মেসোগ্লিয়ায়, এই মেসোগ্লিয়ার ওপরে অবস্থান করে। কথাটা কিন্তু এইখান থেকে আর একটু ভালোভাবে ক্লিয়ার লুক পাওয়া যায় যে মেসোগ্লিয়া দেহের অবলম্বনে সহায়তা করে। দেখছো, মেসোগ্লিয়া দেহের অবলম্বনে সহায়তা করে, এক ধরনের কঙ্কাল হিসেবে কাজ করে। আমরা যখন কঙ্কাল তন্ত্র চ্যাপ্টারটা পড়বো জুলজিতে, তখন আমরা দেখবো যে কঙ্কাল যেরকম দেহের ভার বহন করতে সহায়তা করে, দেহের একটা কাঠামো দান করে, এই মেসোগ্লিয়াও কিন্তু হাইড্রার ক্ষেত্রে সেম কাজটা করতেছে। মেসোগ্লিয়া দুটা কোষ স্তরের ভিত্তিরূপে কাজ করে। কোন দুটা কোষ স্তর? এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের। স্নায়ু কোষ এবং সংবেদী কোষ সমূহ এবং পেশি আবরণী কোষের সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করে। ঠিক আছে, স্নায়ু কোষ, সংবেদী কোষ, মায়োফাইব্রিল এইগুলা ধারণ করে কিন্তু এই মেসোগ্লিয়া। মেসোগ্লিয়ায় অবস্থিত পেশি আবরণী কোষের সংকোচনশীল মায়োফাইব্রিলের সংকোচনে দেহ বা কোর্সিকা খাটো হয়, ফলে দেহ বাঁকানো সম্ভব হয়। কি বলছে যে মেসোগ্লিয়ায় অবস্থিত পেশি আবরণী কোষের সংকোচনশীল মায়োফাইব্রিল, মেসোগ্লিয়ায় যে পেশি আবরণী কোষের সংকোচনশীল মায়োফাইব্রিল অবস্থান করে, এটার সংকোচনে দেহ বা কোর্সিকা খাটো হয়, ফলে দেহ বাঁকানো সম্ভব হয়। আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হতো না। ঠিক আছে, মায়োফাইব্রিল বাঁকাতে পারে, এই কারণেই দেহ বেঁকে যায়। সিলেন্ট্রনকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। কেন? কারণ এখানে একই সাথে পরিপাকও ঘটে, সংবহনও ঘটে, এই কারণে এটাকে বলা হয় পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। ওকে, এটার আরো নাম আছে, সেটা কি? ব্লাইন্ড গাট। এর অপর নামগুলো হচ্ছে ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাক। ঠিক আছে, তাহলে একই সিলেন্ট্রনের নাম গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, ব্লাইন্ড গাট, ব্লাইন্ড স্যাক। ঠিক আছে, এবার আসি সিলোম এবং সিলেন্ট্রনের মধ্যে পার্থক্য। প্রথম কথা, সিলোম কাদের ক্ষেত্রে থাকে? ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে, তবে সব ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে কিন্তু থাকে না। যেমন প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এদের ক্ষেত্রে কিন্তু সিলোম থাকে না। ভাইরাস সিলেন্ট্রন থাকে হচ্ছে দ্বিস্তরী প্রাণী, যেমন নিডারিয়ানদের ক্ষেত্রে। ঠিক আছে, আরেকটা জিনিস এখান থেকে দেখো যে এখানে যে সিলেন্ট্রনের কথা আমরা দেখতেছি, সিলেন্ট্রন হচ্ছে এন্ডোডার্ম জাত। কারণ দেখতে পারতো সিলেন্ট্রন কোথায়? ভেতরের দিকে থাকে, ওয়ারাজ আমাদের এটা হচ্ছে মেসোডার্ম জাত। ঠিক আছে, ঠিক আছে, সিলোম হচ্ছে মেসোডার্ম জাত এবং সিলোম থেল থেকে উদ্ভূত। এগুলা দরকার নাই, অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি। হাইড্রার খাদ্যগুলা কি কি, এটা ইম্পর্টেন্ট। সাইক্লোপস, ড্যাফনিয়া, হ্যাঁ, ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী, তারপর হচ্ছে ছোট ছোট কৃমি, বিভিন্ন পতঙ্গের লার্ভা, এই যে বিভিন্ন পতঙ্গের লার্ভা, ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী, ছোট ছোট কৃমি, খণ্ডকায়িত প্রাণী, মাছের ডিম। তবে
তবে কথা হচ্ছে হাইড্রার প্রিয় খাদ্য কোনটা। যেমন আমরা মানুষরাও কিন্তু অনেক খাদ্য খাই, তবে কারোর প্রিয় খাদ্য থাকে বিরিয়ানি, কারোর প্রিয় খাদ্য থাকে গরুর মাংস, খাসির মাংস। এরকম হাইড্রারও খায়, এগুলো ঠিক আছে, এগুলো সব খায় ঠিক আছে, তবে এর প্রিয় খাদ্য কোনটা, প্রধান খাদ্য কোনটা, এটা হচ্ছে ক্রাস্টাসিয়াস সন্ধিপাদী প্রাণী। প্রধান খাদ্য হচ্ছে ক্রাস্টাসিয়াস সন্ধিপাদী প্রাণী। আর হাইড্রা কিন্তু আমাদের মানুষের মতো একদম সব খায় না। আমরা যেরকম খাবার দেখলেই খাইতে হবে, হাইড্রা কিন্তু একটা বিশেষত্ব আছে, ওরা ওই সব প্রাণী খায় যাদের দেহে গ্লুটাথিয়ন আছে, যাদের টিস্যু রসে গ্লুটাথিয়ন আছে। হাইড্রা ওই সব প্রাণীকেই খায়, ঠিক আছে। গ্লুটাথিয়ন। আচ্ছা, এই যে খাবার কিরকম খায় সেটা দেখাইছে। ভলভেন নেমাটোসিস কি করে, শিকারকে প্রথমে এরকম আঁকলে ধরে প্রথমে, তারপর গ্লুটিন্যান্ট গুলা, যে স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, এইগুলা হচ্ছে আঠালো রস ক্ষরণ করে শিকারকে আটকে ফেলে আরো ভালোভাবে। এবার স্টিনোটিল বা পেনিট্রান্ট যেটা আছে সেটা হিপনোটক্সিন ক্ষরণ করে শিকারকে অবশ করে ফেলে, ঠিক আছে। পরিপাক মূলত দুইটা ধাপে সম্পন্ন হয়, একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। ওকে। আচ্ছা, এবার আসি হাইড্রার পরিপাক। এখান থেকে পড়ার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, তা হাইড্রা কোন ধরনের প্রাণী। আমরা জানি যে হাইড্রা হচ্ছে মাংসাশী প্রাণী বা কার্নিভোরাস প্রাণী। হ্যাঁ, কার্নিভোরাস প্রাণী হওয়ার কারণেই কিন্তু হাইড্রা দেখো শ্বেতসার জাতীয় খাদ্য, যেটা শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না। হ্যাঁ, অল্প কিছু শর্করা খাদ্য এরা পরিপাক করতে পারে, আর অন্য অন্য যে প্রোটিন, চর্বি, এইগুলা পরিপাক করতে পারে খুব ইজিলি। হ্যাঁ, তো আমরা হাইড্রাতে দুই ধরনের পরিপাক দেখতে পাই, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাকের অপর নাম হচ্ছে আন্তঃকোষীয় পরিপাক। এখানে অনেকেই অন্ত এবং আন্ত এই দুইটা জিনিস বুঝতে পারো না। তো একটা জিনিস মনে রাখবা যে অন্ত যেটা সেটা হচ্ছে মধ্যে ভেতরে বোঝায়, আর আন্ত যেটা সেটা হচ্ছে বাইরে, ঠিক আছে। তো বহিঃকোষীয় পরিপাক বা আন্তঃকোষীয় পরিপাক কিভাবে সংগঠিত হয়, এটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে সিলেন্টেরন, ঠিক আছে, হাইড্রার সিলেন্টেরন। এইখানে যখন খাবার যায়, ঠিক আছে, ওর খাদ্য যখন যায় তখন প্রথমে এই যে ফ্লাজেলা গুলা সঞ্চালিত হয়, সঞ্চালিত হয়ে খাদ্যগুলাকে প্রথমে একটু চূর্ণ বিচূর্ণ করে, তারপর হচ্ছে এনজাইমের সাথে মিশায়, ঠিক আছে, এনজাইমের সাথে মিশায় পেপসিন নিঃসৃত হয়ে, এবার কি হয়, পেপসিন নিঃসৃত হয়, পেপসিন নিঃসৃত হয়ে এই যে পেপসিন প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। ভেরি সিম্পল, পরিপাক চ্যাপ্টারে আমরা এটা আরো ভালোভাবে জানবো। তবে লিপিড এবং শর্করা জাতীয় খাদ্যের কোনো বহিঃকোষীয় পরিপাক হয় না, এগুলার অন্তঃকোষীয় পরিপাক হয়, ঠিক আছে। অন্তঃকোষীয় পরিপাকের জন্য প্রথম শর্ত হচ্ছে ঘনপদ, ঘনপদীয় কোষের মাধ্যমে এটা গলদকরণ করা লাগবে। প্রথম শর্ত হচ্ছে ঘনপদীয় কোষের মাধ্যমে এটা গলদকরণ করা লাগবে। গলদকরণ করা, এই দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, এটা গলদকরণ হয়, মানে ভক্ষণ হয় আর কি। ট্রিপসিন জাতীয় যে এনজাইম গুলা আছে, এগুলা এগুলা হচ্ছে আমিষকে মানে প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, আর লাইপেজ হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য যেটা সেটাকে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে পরিণত করে। পরিপাক চ্যাপ্টার এটা আমরা ক্লিয়ার করব, সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করো না। জাস্ট তুমি এটা মনে রাখো যে শ্বেতসার জাতীয় খাদ্যের কোনো পরিবর্তন করতে পারে না হাইড্রা। আর দুই ধরনের পরিপাক আছে, অন্তঃকোষীয় পরিপাক, বহিঃকোষীয় পরিপাক। অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে ফ্যাগোসাইটোসিসের সহায়তা করে কে, ক্ষণপদীয় কোষ। এইটুকু তুমি মনে রাখো, রাখলে এখান থেকে হচ্ছে ইনশাল্লাহ। বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাকের কিছু দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে, এটা তুমি আগে যা যেহেতু পারছো এটা পারবা, একবার দেখে নিতে পারো, পড়ে নিতে পারো, নট ইম্পর্টেন্ট দো। আচ্ছা, এবার আসি হাইড্রার চলন। হাইড্রার টোটাল কত ধরনের চলন আছে তোমাকে এই প্রশ্ন করবে না, চলনের মধ্যে অল্প কিছু পড়া আছে, সেইগুলা ভালোভাবে দেখতে হবে। যে যেরকম হাইড্রার সাধারণ চলন পদ্ধতি কোনটা, হুম, হাইড্রার সাধারণ চলন পদ্ধতি হচ্ছে সামারসল্টিং। এই যে হাইড্রার সাধারণ এবং দ্রুত চলন পদ্ধতি হচ্ছে সামারসল্টিং। আর লুপিং হচ্ছে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রমের জন্য, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য
লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা লুপিং চলনের আশ্রয় গ্রহণ করে থাকে। লুপিং চলনের অন্য নাম হচ্ছে জোকা চলন বা শুঁয়োপোকা চলন। আর সমারসল্টিং এর অপর নাম হচ্ছে তোমার ডিগবাজি চলন। ঠিক আছে, ওকে, এই দেখো ডিগবাজি চলন, সমারসল্টিং এর অপর নাম হচ্ছে ডিগবাজি চলন। লুপিং এর ক্ষেত্রে দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, এই যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে লুপিং এর ক্ষেত্রে। আর সমারসল্টিং এর ক্ষেত্রে হাইড্রা দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, এই যে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। ওকে, তো জাস্ট এটা মনে রাখবা যে সমারসল্টিংটা হচ্ছে সাধারণ চলন পদ্ধতি, আর লুপিংটা হচ্ছে ও যখন লম্বা দূরত্ব অতিক্রম করে তখন লুপিং এর আশ্রয় নেয়, আর যখন ও দ্রুত চলতে চায় তখন সমারসল্টিং এর আশ্রয় নিয়ে থাকে। ঠিক আছে, বুঝছো, এটা মনে রাখতে হবে। আর কতটুকু দূরত্ব এটা মনে রাখতে হবে একটু। এবার আসি গ্লাইডিং বা অ্যামিবার্ড চলনে। গ্লাইডিং বা অ্যামিবার্ড চলন কিভাবে সম্পন্ন হয়? ক্ষণপদের মাধ্যমে। ক্ষণপদের মাধ্যমে অত্যন্ত ধীর গতিতে এই চলন সম্পন্ন হয়ে থাকে। ভাষা চলন হাইড্রার কিরকম করে? নিম্নমুখী হয়ে চলে, হ্যাঁ, ভাষা চলন। আরেকটা জিনিস আছে, হাইড্রার অনিচ্ছাকৃত চলন কোনটা? এটা ইম্পর্টেন্ট। হাইড্রার অনিচ্ছাকৃত চলন হচ্ছে ডোবা চলন। আমি যদি এটা একটু দেখাই চিত্র থেকে, এই যে ওর দেখ, ওর যে গ্রন্থি কোষ আছে বুঝছো, গ্রন্থি কোষ থেকে বুদবুদ বের করাও। এই বুদবুদটা যতক্ষণ থাকে, গ্রন্থি কোষ থেকে যতক্ষণ পর্যন্ত এই বুদবুদটা অক্ষত অবস্থায় থাকে ততক্ষণ ও ভাসে এইভাবে। এই যে ভাষা চলন যেটা, এটাই বুদবুদের মাধ্যমে প্রথমে ভাসে। তারপর যখন বুদবুদটা ফেটে যায় তখন হাইড্রা মনে করো এইখানে ভাসতেছে, বুদবুদ ফেটে গেলে একদম নিচের দিকে আসা শুরু করে। এটা হচ্ছে ডুবা। ওটা কিন্তু অনিচ্ছাকৃত। বুদবুদ ফেটে গেলে ও অটোমেটিক্যালি নিচের দিকে চলে আসবে, সেখানে ওর অনিচ্ছাকৃত চলন দেখা যাচ্ছে এটা। ঠিক আছে, তো ভাষা চলনের ক্ষেত্রে নিম্নমুখী হয়ে ভাসে, এটা একটু মনে রাখতে হবে। নিম্নমুখী হয়ে ভাসে মানে কি? একটা হাইড্রা কিরকম হয়? কোরশিকাটা দেখো এই দিকে নিচের দিকে আছে, কিন্তু আলটিমেটলি কোরশিকা উপরের দিকে থাকে আর পাদচাকতি নিচের দিকে থাকার কথা, তাই না? কিন্তু যখন পাদচাকতি দিয়ে এই যে গ্রন্থি কোষ বুদবুদ সৃষ্টি করতেছে তখন পাদচাকতিটা উঠে যাচ্ছে উপরে, কোরশিকা চলে আসতেছে নিচে, এইভাবে। হুম, আচ্ছা, চলন থেকে এতটুকু পড়লে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এবার আসি পরে আমরা আর একটা কোশ্চেন আসে এখান থেকে যে কোনটা হাইড্রাল চলন নয়, এরকম কোশ্চেন আসে। এই জন্য একটু সবগুলা এই যে মানে ভেতরে কি লেখা আছে এইগুলা জাস্ট দাগানো লাইনগুলা পড়লেই হয়ে যাবে। যেরকম হাঁটা চলন যেটা, এটা উল্টো ভাবে ধীর গতিতে, এটা কিরকম হয়? ও উল্টে যায়, কোর্সিকার উপর ভর করে ধীর গতিতে একটা হাঁটে, এটা হচ্ছে হাঁটা চলন। তাছাড়া এই হেডলাইনগুলো একটু দেখে রাখতে হবে, যেরকম হ্যাচড়ানো চলন, এটার ইংলিশটা কি? ক্রলিং। হ্যাচড়ানোর ইংলিশ কি? ক্রলিং। এইগুলো একটু দেখতে হবে, হ্যাঁ। তারপর এটা তো দেখছি যে নিম্নমুখী হয়ে ভাসে। গ্লাইডিং চলন বা অ্যামিবার্ড চলন যেটা ক্ষণপদের মাধ্যমে অ্যামিবার্ড চলন, হ্যাঁ, এইগুলা, এই আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, ডুবা চলন এটা হচ্ছে অনিচ্ছাকৃত চলন হাইড্রার। ওকে, এই যে লুপিং আর হচ্ছে সমারসল্টিং এর মধ্যে পার্থক্যটা একটু দেখে নিবা। যে যখন সমারসল্টিং করে তখন কি করে, ও একবার কর্ষিকার উপর দাঁড়ায় আবার একবার পাদচাকতির উপর দাঁড়ায়। কিন্তু যখন ও লুপিং করে তখন জাস্ট অনলি সে কি করে, পাদচাকতির উপরই দাঁড়ায়, কখনো কর্ষিকার উপর ভর করে দাঁড়ায় না। এই যে পার্থক্যগুলো একটু দেখে নিতে হবে এখান থেকে নিজে, হ্যাঁ। ওকে, তারপর কি বলছে যে খোঁচা দিলে হাইড্রা কিন্তু সংকুচিত হয়। সম্পূর্ণ দেহ সংকুচিত হতে পারে অথবা অংশ বিশেষ সংকুচিত হয় হাইড্রা। আর হাইড্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট শীতল পানি পছন্দ করে।
হাইড্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট শীতল পানি পছন্দ করে থাকে। আলোর কথা যদি আসি, যেসব জলাশয়ে পর্যাপ্ত পরিমাণে আলো আছে সেই সব জলাশয় হাইড্রা পছন্দ করে। তাহলে হাইড্রার সেই সব জলাশয়ে আমরা বেশি পাবো যেখানে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস মতো আছে, তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে ওইখানে, এসব জায়গার ক্ষেত্রে আমরা হাইড্রাটা বেশি পেয়ে থাকবো সেখানে। হ্যাঁ, এবার আসি বিদ্যুৎ প্রবাহ। অবিরাম যদি দুর্বল বৈদ্যুতিক প্রবাহ চলতে থাকে, যেটা বলছিলাম যে অবিরাম যদি দুর্বল বৈদ্যুতিক প্রবাহ চলতে থাকে তাহলে হাইড্রা অ্যানোডের প্রতি বেঁকে যায়। ঠিক আছে, অবিরাম দুর্বল বৈদ্যুতিক প্রবাহ চলতে থাকলে হাইড্রা অ্যানোডের দিকে বেঁকে যাবে। ওকে, হাইড্রার জনন প্রক্রিয়া। অযৌন জনন আছে, যৌন জনন আছে। অযৌন জননের মধ্যে কি কি আছে? অযৌন জননের মধ্যে আছে হচ্ছে খণ্ডায়ন, মানে যে বিভক্ত হয়ে যায় আর কি ওইটা, তারপর মুকুলোদ্গম, এইগুলা। আর যৌন জনন তো যৌন জননী। তো হাইড্রার ক্ষেত্রে সাধারণত হাইড্রা এই মুকুলোদ্গম বা অযৌন জনন প্রক্রিয়াতেই কিন্তু বংশবৃদ্ধি করে থাকে। যৌন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করা এটা হাইড্রার একটা অস্বাভাবিক, মানে কি সাধারণত যৌন জনন হাইড্রাতে হয়ে থাকে না। যদি প্রতিকূল পরিবেশ হয়, মানে বলে না যে ঠেকা পড়ছে আমার, হ্যাঁ, এরকম যদি ঠেকা পড়ে হাইড্রা যদি ঠেকায় পড়ে, সমস্যায় পড়ে, তখন প্রতিকূল পরিবেশে যৌন জনন হয়ে থাকে। দেখো, হাইড্রা দুভাবে অযৌন জনন সম্পন্ন করে, একটা হচ্ছে মুকুলোদ্গম আর একটা হচ্ছে বিভাজন। মুকুলোদ্গম কখন হয় আমরা দেখছিলাম যে মুকুলোদ্গম সাধারণত তোমার সব ঋতুতেই হয়। ঠিক আছে, সাধারণত মুকুলোদ্গম সব ঋতুতেই হয়, তবে যদি রোডলি কোন ঋতুতে বেশি হয়, যদি বলি যে সবচেয়ে বেশি হয় কখন, তাহলে সেটা হচ্ছে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে কেন হয়? কারণ ওই সময়ে পর্যাপ্ত খাদ্য পেয়ে থাকে ওরা। ঠিক আছে, ওই সময় ওরা পর্যাপ্ত পরিমাণে খাদ্য পেয়ে থাকে এই কারণে। তারপর দেখো যে মুকুল সৃষ্টি হইতে এবং মাতৃ হাইড্রা থেকে পৃথক হয়ে স্বাধীন জীবন যাপন করতে হাইড্রার 3 সপ্তাহ সময় লাগে। 3 সপ্তাহ সময় লাগে, তবে নতুন বইয়ে কিন্তু এখানে 3 সপ্তাহ দেওয়া নাই, এখানে একটু চেঞ্জ আসছে সংখ্যায়। যদি আমি এটা এখন বলতে পারতেছি না, নতুন বই যাদের কাছে আছে ওইখান থেকে একটু কাইন্ডলি দেখে নিবা। বিভাজনের কথায় আসো। বিভাজন কোনো স্বাভাবিক জনন প্রক্রিয়া নয়, কারণ এটা দৈবাত সংঘটিত হয়। বিভাজন কিরকম? মনে করো একটা পূর্ণাঙ্গ হাইড্রা, ওইটার সামনের পাশ থেকে মনে করো যে পাশে কোর্সিকা আছে ওই পাশটা কোনোভাবে কেটে গেল, যে কোর্সিকার পাশটা এবং তোমার পাদচাকতির পাশটা এটা বিভাজিত, মানে ভাগ হয়ে গেল, তাহলে তখন কি হবে? কোর্সিকার পাশে তো কোর্সিকা আছে, ওইখানে যদি একটা পাদচাকতি তৈরি হয়ে যায়, ইন্টারস্টিশিয়াল কোষ যদি একটু কারসাজি করে একটা পাদচাকতি বানাই ফেলতে পারে, তাহলেই তো পূর্ণাঙ্গ হাইড্রা হয়ে গেল। এইভাবে বিভাজন হয়। এই কারণেই কিন্তু হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই, ঠিক এই কারণেই। বিভাজনটা 2 রকম হইতে পারে, অনুদৈর্ঘ্য বিভাজন, অনুপ্রস্থ বিভাজন। ঠিক আছে, অনুদৈর্ঘ্য বিভাজন মানে কি? মনে করো এই একটা হাইড্রা এই এইভাবে যদি বিভাজিত হয়ে যায়, মানে একদম মিডিল পয়েন্ট বরাবর যদি কেটে যায়, তাহলে এ পাশে একটা ভাগ চলে গেল, এ পাশে একটা ভাগ চলে আসলো, এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন, মানে দৈর্ঘ্য বরাবর বিভাজন। সরি সরি, এটা কি অনুদৈর্ঘ্য? না, এটা হচ্ছে অনুপ্রস্থ। আর যদি এইটা হাইড্রা আর এইভাবে যদি বিভাজন হয় এই বরাবর, তাহলে এটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন। ওকে। আচ্ছা, এবার আসি যৌন প্রজনন সাধারণত শীতকালে ঘটে থাকে, যেটা বললাম। যৌন প্রজনন, যেমন জননাঙ্গ সৃষ্টির জন্য উত্তম সময়কাল কোনটা? ওই যে শেখ হাসিনার জনন, মানে শীত আর হেমন্ত, এটা হচ্ছে জননাঙ্গ সৃষ্টির জন্য হাইড্রার উপযুক্ত সময়। তবে যদি একক সময় বলে তাহলে বলতে হবে হচ্ছে শরৎকালে মেইনলি হচ্ছে জননাঙ্গ সৃষ্টি হয়, তাই না? দেখো, অধিকাংশ হাইড্রাই এক লিঙ্গ হয়, তবে কিছু প্রজাতি আছে তারা উভয় লিঙ্গ। তবে মজার ব্যাপার হচ্ছে এক লিঙ্গ হোক উভয় লিঙ্গ হোক, ডাজেন্ট ম্যাটার, হাইড্রাতে কখনোই এমন হয় না যে উভলিঙ্গ বলেই স্বনিষেক হবে, এরকম হয় না। অলওয়েজ পরনিষেক প্রক্রিয়ায় প্রজনন সম্পন্ন করে থাকে হাইড্রা, অলওয়েজ পরনিষেক প্রক্রিয়ায় প্রজনন সম্পন্ন করে থাকে।
কেন এরকম হয় প্রশ্ন করতে পারো ভাই, যখন উভলিঙ্গ তখন তো সে চাইলেই সন্নিষেধ করতে পারে, কেন করে না? কারণ একই সাথে মানে একটা হাইড্রার দেহে শুক্রাশয় ডিম্বাশয় উপস্থিত থাকার যে সময়কালটা সেটা একই সময় হয় না। এমন হইতে পারে যে একটা হাইড্রাতে জীবনকালে শুক্রাশয় এবং ডিম্বাশয় উপস্থিত থাকে ঠিক আছে, দুইটাই উপস্থিত থাকে ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যেই সময় শুক্রাশয় পূর্ণ অবস্থায় থাকে তখন ডিম্বাশয় মানে পূর্ণবয়স্ক বা সুগঠিত অবস্থায় থাকে না। এই জন্য দেখা যায় যে হাইড্রাতে সন্নিষেক ঘটে না, ঠিক আছে। সম্পূর্ণ প্রজনন প্রক্রিয়াটি 3টা ধাপে বিভক্ত। কি কি? প্রথমে জনন কোষের গঠন হবে, ঠিক আছে, যেটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। গ্যামেট মানে কি? জনন কোষ। জেনেসিস মানে গঠন প্রক্রিয়া, তাহলে গ্যামেট গঠনের যে প্রক্রিয়া সেটাকে বলতেছি গ্যামেটোজেনেসিস। তারপর নিষেক হবে, দেন পরিস্ফুটন। ওকে, গ্যামেটোজেনেসিস আবার 2টা ভাগে হয়। কেন? কারণ গ্যামেট মানে কি? গ্যামেট মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু। শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, এবং ডিম্বাণু তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ওজেনেসিস। এই যে জিলেটিনের যে পিচ্ছিল আবরণের কথা বলতেছে, কোথায় থাকে? এটা হচ্ছে ডিম্বাণুর ক্ষেত্রে থাকে, ঠিক আছে। ডিম্বাণুর ক্ষেত্রে জিলেটিনের একটা আবরণ দেখা যায়, ঠিক আছে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে, আচ্ছা এটা কিরকম, যে মনে করো শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হইতে ঠিক আছে, হওয়ার পরে পানির মধ্যে হাইড্রা যে কাজটা করে, শুক্রাণু একদম এরকম ছেড়ে দেয়, শুক্রাণুগুলা এইভাবে ভাসে বেড়ায় পানির ভেতরে। হ্যাঁ, এবার ওগুলার দায়িত্ব থাকে কি, ওগুলা একটা ডিম্বাণুকে গিয়ে নিষিক্ত করবে। যদি 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিষিক্ত করতে না পারে, ডিম্বাণু মানে একটা শুক্রাণু ছেড়ে দেওয়ার পর ওইটা যদি 24 থেকে 48 ঘন্টার মধ্যে নতুন একটা ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারে, তাহলে এই শুক্রাণুটা নষ্ট হয়ে যায়, এবং কিছুদিন পরে ডিম্বাণুটাও নষ্ট হয়ে যায়। মানে যদি নিষিক্ত না হয় দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ডিম্বাণু বেশি দিন থাকে না, ডিম্বাণু পরবর্তীতে নষ্ট হয়ে যায় নিষিক্ত না হলে। এবার আসি হাইড্রার পরিস্ফুটনের ক্ষেত্রে। পরিস্ফুটনের ক্ষেত্রে আমরা কয়েকটা ধাপ দেখতে পাই। এটা আমরা সাধারণত অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও কিন্তু এরকম পরিস্ফুটনের ক্ষেত্রে ধাপ দেখতে পাই। যেরকম আমরা ফার্স্ট চ্যাপ্টার যখন পড়ছিলাম, যখন দেখছিলাম যে জাইগোট থেকে পূর্ণাঙ্গ যে ভ্রূণ তৈরির যে প্রক্রিয়া, আমার একটু গলা বসে গেছে প্লাস ঠান্ডা লাগছে, এই কারণে একটু সমস্যা হচ্ছে, কাইন্ডলি একটু ম্যানেজ করো। ওকে, তো ওই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কয়েকটা ধাপ পার করে ওকে আসতে হয়, তাই না? ক্লিভেজ থেকে একদম ভ্রূণ পর্যন্ত যাওয়ার জন্য তার মাঝে তোমার যেমন এই যে মরুল্লা তৈরি হচ্ছে, হ্যাঁ, ব্লাস্টুলা, তারপর হচ্ছে তোমার গ্যাস্ট্রোলা, সিস্ট, হাইড্রোলা। তো এখন আসি এইগুলার ভেতরে একটু বিস্তারিত জানার চেষ্টা করি, ঠিক আছে। মৌললাটা কখন হয় দেখো, জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বারংবার বিভক্ত হয়ে নিরেট এবং গোলাকার মরুলাতে পরিণত হয়, ঠিক আছে। জাইগোট থেকে প্রথম মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের মাধ্যমে এটা মরুলাতে পরিণত হয়। তারপর ব্লাস্টোলার কোষগুলা ব্লাস্টোমিয়ার দ্বারা, হ্যাঁ, ব্লাস্টোমিয়ার দ্বারা পরিবৃত্ত হয়ে ব্লাস্টোসিল নামক একটা গহ্বর তৈরি করে। এইখান যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় ব্লাস্টুলা। এই দশাটার নাম হচ্ছে ব্লাস্টুলা। ওকে, তারপর গ্যাস্ট্রুলা দশায় আসো। এখানে ব্লাস্টুলা গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায়, হ্যাঁ, ব্লাস্টুলা গ্যাস্ট্রুলেশন দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রোলায় পরিণত হয়। এখন একটা মজার ব্যাপার বলি, এখানে বলছে দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রোলা, তবে ব্লাস্টুলা থেকে যে অলওয়েজ দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রোলায় পরিণত হয় এমন না। ইভেন গ্যাস্ট্রোলা দশাটাই হচ্ছে একটা প্রাণী দ্বিস্তরে নাকি ত্রিস্তরে হবে সেটা বুঝতে পারার দশাটা। আমি আগেও বলছি এই জিনিসটা, টার্মটা, যে ব্লাস্টুলা থেকে যখন গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় গ্যাস্ট্রোলা দশাতে যায়, তখন আমরা বুঝতে পারি যে একটা প্রাণী
দ্বিস্তর বিশিষ্ট হবে নাকি ত্রিস্তর বিশিষ্ট হবে? দেখো এখানে দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রোলা পাচ্ছি, এজন্যই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে হাইড্রা দ্বিস্তরই হবে। গ্যাস্ট্রোলাকে বলা এক্ষেত্রে মাতৃদেহের সাথে যখন সংযুক্ত অবস্থায় থাকে হাইড্রা, তখন এই গ্যাস্ট্রোলাকে বলা হয় স্টেরিও গ্যাস্ট্রোলা। তারপর সিস্ট নামক একটা দশা অতিক্রম করে লাস্টে হাইড্রোলাতে পরিণত হয়। বসন্তের শুরুতে অনুকূল তাপমাত্রা সিস্টের মধ্যেই ভ্রূণটি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, ক্রমশ লম্বা হইতে থাকে। থেকে আমাদের যে ঋতুর কথাটা বলতেছে এটাও একটু মাথায় রাখতে হবে যে হাইড্রা সিস্টের মধ্যে যে বৃদ্ধি পেয়ে হাইড্রোলা দশাতে যায় সেটা কখন? বসন্তের শুরুতে। ঠিক আছে, বসন্তের শুরুতে। তাহলে আমরা যদি ঋতুগুলা একটু আমরা সাম আপ করে নিই, তাহলে দেখতে পারবো যে সব ঋতুতেই মুকুল সৃষ্টি হয়, ঠিক আছে, তবে রুডলি বা যদি বলি যে বেশিরভাগ ক্ষেত্রে কখন মুকুল সৃষ্টি হয়, সেটা হচ্ছে তোমার গ্রীষ্মকালে। ঠিক আছে, গ্রীষ্মকালে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মুকুল সৃষ্টি হয়, কারণ ওই ক্ষেত্রে গ্রীষ্মকালে বেশি খাবার পাওয়া যায় তো পর্যাপ্ত পরিমাণে, এই কারণে। আর আমরা যদি জননাঙ্গ সৃষ্টির কথা বলি তাহলে শীত এবং হেমন্তকালে মেনলি জননাঙ্গ সৃষ্টি হয়, তবে যদি একক ঋতু হিসেবে উল্লেখ করতে চাই তাহলে শরৎকালের কথা বলা যায় অবভিয়াসলি। ওকে, আর এইখানে দেখতে পারতেছি যে হাইড্রোলা দশাতে যাওয়ার যে ব্যাপারটা, সিস্ট, ঠিক আছে, সিস্টের ভেতরে যে হাইড্রার ভ্রূণটের লম্বা হতে থাকা, এটা হয় হচ্ছে বসন্তের দিকে। আচ্ছা, আব্রাহাম ট্রেমলের কথা আবারও আসছে যে তিনি হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতাটা পর্যবেক্ষণ করছিলেন। তিনি দেখলেন যে যদি মৌখিকভাবে যদি হাইড্রা বিভক্ত হয় তাহলে ওই মৌখিক অংশটার যে একটা ভারসাম্য সেটা ধরে রাখতে পারে, অর্থাৎ তার মূল যে মেরুতা এটা বজায় রাখে, অর্থাৎ মৌখিক প্রান্ত থেকে কোর্সিকা এবং হাইপোস্টম এবং বিমৌখিক প্রান্ত থেকে পাদচাকতি সৃষ্টি হইতে পারে। মানে মনে করো যে একটা হাইড্রার এই অংশটুকু অক্ষত আছে, এই অংশটুকু কেউ কেটে ফেলে দিল, তো এই অংশ থেকে কিন্তু আরেকটা কোর্সিকা সৃষ্টি হবে না, বরং এখান থেকে একটা পাদচাকতি সৃষ্টি হবে, কারণ ওর এই টটিপটেন্সিটা আছে যে ও যে পাশ থেকে কাটবে সেই পাশ থেকে ওই সেম সেম অঙ্গগুলা বের হয়ে আসবে বা সেই অঙ্গগুলা তৈরি হবে। এটাকেই বলা হচ্ছে মেরুতা বজায় রাখার যে ব্যাপারটা। আচ্ছা, হাইড্রার শ্রম বন্টন। সর্বপ্রথম এই নিডারিয়া পর্বভুক্ত হাইড্রাতেই কিন্তু, এই দেখো প্রাণীরাজ্যে নিডারিয়াতেই সর্বপ্রথম বৈষম্য মানে কোষের ক্ষেত্রে বৈষম্য শ্রম বন্টন দেখা যায়। মানে এটা বৈষম্য মানে কি, বঞ্চিত করতেছে এরকম না, মানে ভাগ করে দেওয়াতে অমুক অঙ্গের এই কাজ তমক অঙ্গের এই কাজ, এরকম ভাবে কোষীয় একটা শ্রম বন্টন আছে যে এই কোষটা এই কাজে অংশগ্রহণ করে, এই কোষটা এই কাজে অংশগ্রহণ করে, এরকম একটা কাজের একটা রুটিন আছে এদের ক্ষেত্রে, বা কাজের একটা নিয়ম আছে, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, আঙ্গিক শ্রম বন্টন আছে, কোষ ভিত্তিক শ্রম বন্টন আছে এটার ক্ষেত্রে। তো কি কি কাজগুলা করে এটা তো আমরা এই সবগুলা ভেতরে দেখেই আসছি, পারা যাবে ইনশাল্লাহ। তো হাইড্রার মিথজীবিতা দেখলে আমাদের হাইড্রাটা শেষ। ওকে, তো প্রথমে আমরা একটু জিনিসটা ক্লিয়ার হয়ে নিই যে মিথজীবিতা কি। মিথজীবিতা হচ্ছে দুইটা প্রাণী ঘনিষ্ঠভাবে অবস্থান করবে এবং একে অপর থেকে উপকৃত হবে, এটাকেই আমরা বলতেছি মিথজীবিতা। এটা কারা কারা প্রদর্শন করে? ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, হ্যাঁ, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জুকুলেরালা। এখন কোশ্চেন করি যে বলো তো বাংলাদেশে কয় ধরনের হাইড্রা আছে? 4 ধরনের হাইড্রা আছে। হাইড্রা ভিরিডিসিমার কালার কিরকম হয়? সবুজ কালার হয়। হাইড্রা ফুস্কার কালার কিরকম হয়? বাদামি বর্ণের হয়। হাইড্রা অলিগ্যাকটিসের কালার কিরকম হয়? হুম, আরেকটা, 4 ধরনের না তো, 3 ধরনের হাইড্রা আছে, সরি। হাইড্রা অলিগ্যাকটিসের কালার কিরকম হয়? হাইড্রা অলিগ্যাকটিস এটা হচ্ছে কাইন্ড অফ বর্ণহীনও হইতে পারে, অথবা অথবা তোমার হলদে বাদামি মেবি এরকম একটা টাইপ হইতে পারে। এই, আচ্ছা, এখন আসি কে কে কি কি উপকার পেয়ে থাকে।
তো এইটা মনে করো, আমি একটু ছবিটা যদি দেখি, এটা একটা হাইড্রা। হাইড্রার ভেতরে এই শৈবাল, হাইড্রার দেহের এই যে হাইপোস্টোমের যে মুখছিদ্র আছে, এই মুখছিদ্র দিয়ে হাইড্রা ভেতরে প্রবেশ করে এবং সরি এই শৈবালগুলা ভেতরে প্রবেশ করে এবং এর যে শরীরটা, এইটা ওর বাসস্থান হিসেবে ব্যবহার করে থাকে আর কি। তাহলে শৈবাল কি করছে? এক নাম্বার কথা হচ্ছে সে আশ্রয় পাচ্ছে, তাই না? এক নাম্বার কথা হচ্ছে সে আশ্রয় পাচ্ছে। তারপর হাইড্রা কি একটা প্রাণী, আর প্রাণী শ্বসনে কি করে? প্রাণী শ্বসনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে, রাইট? প্রাণী শ্বসনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে। আর এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা মুক্ত করলো, সেটা হাইড্রা সালোকসংশ্লেষণের কাজে লাগায়, ঠিক আছে? তারপর হাইড্রা, আমরা জানি যে হাইড্রা হচ্ছে একটা অ্যামোনোটেলিক প্রাণী, তাই না? হাইড্রা হচ্ছে একটা অ্যামোনোটেলিক প্রাণী। তো ও যে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ বের করে দেয় হাইড্রা, সেই নাইট্রোজেনটাকে আমিষের উৎস হিসেবে ব্যবহার করে হচ্ছে এই শৈবালটা। কারণ ও সালোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু শর্করা পাচ্ছে, ঠিক আছে, শৈবাল। অন্যদিকে হাইড্রা যে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ ছাড়তেছে, অ্যাজ হাইড্রা একটা অ্যামোনোটেলিক প্রাণী আমরা জানি, হাইড্রা যে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ ছাড়তেছে, সেইটাকে ও আমিষের উৎস হিসেবে ব্যবহার করতেছে। হুম, আমিষ আমিষ তৈরি করতেছে এবং খাদ্য উৎপাদন করতেছে। এবার হাইড্রা কি কি উপকার পাচ্ছে? প্রথম উপকারটা হচ্ছে এই যে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ ছাড়তেছিল, যেটা শৈবাল আমিষের কাজে ব্যবহার করতেছে, তাহলে ও কি করতেছে? বর্জ্য নিষ্কাশন হয়ে যাচ্ছে না? হাইড্রার ক্ষেত্রে বর্জ্য নিষ্কাশন হয়ে যাচ্ছে। তারপর এই যে সবুজ শৈবাল বা জুক্লোরেলা, এই সবুজ শৈবালটা সালোক সংশ্লেষণের মাধ্যমে যে শর্করাটা উৎপাদন করতেছে, সেইটার থেকে কিন্তু ওই খাদ্য প্রাপ্তি হচ্ছে। এই যে উচ্ছিষ্ট যে শর্করাটা, সেটা কিন্তু হাইড্রা পাচ্ছে। শ্বসনের ক্ষেত্রে কি হেল্প হচ্ছে? হাইড্রা সালোক সংশ্লেষণের সময় কি করতেছে? কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন ছাড়তেছে। এই অক্সিজেনটা কিন্তু হাইড্রা শ্বসনের কাজে ব্যবহার করতে পারতেছে। কার্বন ডাইঅক্সাইড শোষণ কিরকম? হাইড্রা শ্বসনে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রাণীকে ঝামেলা মুক্ত করতেছে। হুম, মানে কি? হাইড্রার শ্বসনের ক্ষেত্রে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হচ্ছে, সেটা জুক্লোরেলা নিয়ে নিচ্ছে। তাহলে কি হচ্ছে? হাইড্রা আলটিমেটলি খুব নির্ভার লাগতেছে নিজেকে, তাই না? এই একটা উপকার পাচ্ছে। এখন এখানে দেওয়া আছে মিথজীবিতা এবং পরজীবিতার কিছু উদাহরণ, নট ইম্পর্টেন্ট দো। তারপর এখানে বলা হয়েছে যে হাইড্রা কেন নিডারিয়া পর্বভুক্ত। প্রথম কথা হচ্ছে সিলেন্টরন রয়েছে এই কারণে। আর একটা চমৎকার কথা হচ্ছে, সিলেন্টরন থাকার কারণে আগে কিন্তু হাইড্রাকে বলা হতো সিলেন্টারেটা পর্ব, এটাকে বর্তমানে নিডারিয়াই বলা হয়, নিডারিয়া পর্বভুক্ত বলা হয়। এখানে একটোডার্ম এবং এন্ডোডার্ম দুইটা স্তর রয়েছে, নিডোসাইট নামক কোষ রয়েছে, ইন্টারস্টিশিয়াল কোষ আছে, কোর্সিকা আছে। এই সব কারণে এটাকে নিডারিয়ার অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, তাহলে শেষ, আলহামদুলিল্লাহ আমরা হাইড্রা শেষ করতে পারলাম। তারপর আমরা পড়বো ইনশাআল্লাহ ঘাসফড়িংটা পড়বো, তারপর রুই মাছ পড়লেই কিন্তু এই চ্যাপ্টারটা শেষ।